বাইরে তখন মুষলধারে বৃষ্টি। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে কোনো অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু আবরার চৌধুরী সেই ঝড়ের শব্দ শুনতে পাচ্ছেন না। তার কানে শুধু একটাই শব্দ পাচ্ছে, দেয়াল ঘড়ির পেন্ডুলামের শব্দ, টিক টিক টিক। আবরার টেবিলের ওপর রাখা হারিকেনটার সোলতে একটু বাড়িয়ে দিলেন। কাঁপতে থাকা হলুদ আলোয় তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। গত 3 দিন তিনি ঘুমাননি। চোখের নিচে কালশিটে পড়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি জানেন ঘুমানো যাবে না, কিছুতেই চোখ বন্ধ করা যাবে না। সামনে খোলা ডায়েরিটা পড়ে আছে। হাতের কলমটা শক্ত করে ধরে তিনি শেষ লাইনটা লিখলেন, আমার ভুল ছিল, আমি ওকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তোমরা যারা ভবিষ্যতে এই বাড়িতে আসবে, দোহাই লাগে রাতের বেলা কারোর নাম ধরে ডাকবে না। হঠাৎ ছাদের ওপর একটা শব্দ হলো, খস খস খস, যেন ভারী কিছু একটা ছাদের ওপরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আবরার ছাদের দিকে তাকালেন। এই দোতলা বাংলোর ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই। তাহলে ওখানে কে? বৃষ্টির তোড় বাড়ল, জানালার কাঁচগুলো থরথর করে কেঁপে উঠল। আবরার ঘড়ির দিকে তাকালেন। বুকের ভেতরটা ধক করে উঠল তার। 11:58:30। আর মাত্র আধা মিনিট। আবরার জানেন ঠিক কী হতে যাচ্ছে। গত 2 রাত ধরে ঠিক একই সময়ে ঘটনাটা ঘটছে। প্রথমে আসবে ওই পচা মাংসের গন্ধটা, তারপর তাপমাত্রা কমে হিমাঙ্কের নিচে চলে যাবে, এবং সবশেষে ঢং। পুরনো গ্র্যান্ডফাদার ক্লকটা সংকেত দিল 11:49। মুহূর্তের মধ্যে ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে গেল। হারিকেনের আগুনটা দপ করে নিভে গেল, কিন্তু ঘরটা পুরোপুরি অন্ধকার হলো না। জানালার বাইরে বিদ্যুৎ চমকালো, আর সেই নীল আলোয় আবরার দেখলেন দরজার নিচ দিয়ে কালো মতো তরল কিছু একটা ঘরের ভেতর প্রবেশ করছে। এবং ঠিক তখনই শব্দটা হলো। দরজায় নয়, জানালার কাছে নয়, শব্দটা হলো ঠিক আবরারের কানের কাছে। খুব ফিসফিস করে কেউ একজন বলল, আমি এসেছি। আবরার চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তিনি দেখলেন বন্ধ দরজার নবটা আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে। বাইরে থেকে কেউ সেটা মোচড় দিচ্ছে। দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে একটু ফাঁক হলো। সেই অন্ধকারে দুটো জলজলে চোখ দেখা গেল। আবরার চৌধুরী বুঝলেন তার সময় শেষ। 19শে অক্টোবরের এই রাতে বাংলোর ইতিহাস নতুন করে লেখা হচ্ছে রক্ত দিয়ে। বিদ্যুৎ আবার চমকালো, তারপর সব শান্ত। শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা গেল না। উইন্ডশিল্ডের ওপর বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে, যেন এক একটা পাথরের টুকরো। ওয়াইপারটা একটানা ক্যাচ ক্যাচ শব্দ করে চলেছে, কিন্তু মুষলধারে নামা এই বৃষ্টির কাছে সেটা নিতান্তই অসহায়। স্টিয়ারিং হুইলে রাখা রেহানের হাত দুটো শক্ত হয়ে আছে। গত 4 ঘন্টা ধরে সে ড্রাইভ করছে। ঢাকা থেকে যখন বেরিয়েছিল আকাশ পরিষ্কারই ছিল, কিন্তু হবিগঞ্জ পার হওয়ার পর থেকেই আবহাওয়া এমন বিগড়ে যাবে তা সে কল্পনাও করেনি। গুগলে ম্যাপের সিগন্যালটা সেই 30 মিনিট আগেই হারিয়ে গেছে। এখন ভরসা শুধু রাস্তার পাশে মাঝে মাঝে দেখা যাওয়া অস্পষ্ট মাইল ফলকগুলো। রাস্তার 2 পাশে ঘন চা বাগান। হেডলাইটের আলো যতটুকু যায় শুধু কুয়াশা আর অন্ধকারের চাদর। মাঝে মাঝে বড় বড় করই গাছগুলো এমনভাবে রাস্তার ওপর ঝুঁকে আছে যেন তারা রেহানের গাড়িটাকে গিলে ফেলার জন্য হাত বাড়িয়ে রেখেছে। রেহান গাড়ির এসিটা কমিয়ে দিল, তবুও একটু ঠান্ডা স্রোত তার শির দ্বারা বেয়ে নামছে। শহরের কোলাহল, অফিসের পলিটিক্স আর একটা ভেঙে যাওয়া সম্পর্কের স্মৃতি থেকে পালাতে সে এই নির্জনতাকে বেছে নিয়েছিল। কিন্তু এই নির্জনতা যেন বড় বেশি আগ্রাসী। এখানে নীরবতারও একটা ওজন আছে। হঠাৎ রেহান ব্রেক কষল। গাড়ির টায়ার ভিজে রাস্তায় পিছলে গিয়ে ক্যাথ করে শব্দ করে থেমে গেল। হেডলাইটের আলোয় রাস্তার ঠিক মাঝখানে কিছু একটা নড়ে উঠল কি? রেহান একদৃষ্টি তাকিয়ে রইল। না, কিছু নেই। হয়তো চোখের ভুল, টানা ড্রাইভিংয়ের ক্লান্তি, অথবা কুয়াশার খেলা। সে আবার অ্যাক্সেলারেটরে চাপ দিল, কিন্তু মনের খচখচানিটা গেল না। তার মনে হলো রাস্তার পাশের ঝোপের আড়াল থেকে কেউ একজনটাকে দেখছে। আরও 10 মিনিট ড্রাইভ করার পর অবশেষে একটা মূর্চে ধরা বিশাল লোহার গেট চোখে পড়ল। গেটের পাশে একটা পাথরের ফলকে শ্যাওলা জমে আছে, তবুও আবছাভাবে পড়া যাচ্ছে ছায়াতরু বাংলো, স্থাপিত 1952। রেহান স্রষ্টির নিঃশ্বাস ফেলল।
অবশেষে পৌঁছানো গেল। সে হর্ন বাজালো, একবার, দুবার। নির্জন পাহাড়ি এলাকায় হর্নের শব্দটা অদ্ভুত শোনালো। প্রতিধ্বনি হয়ে সেটা ফিরে এলো, যেন পাহাড়গুলো তাকে ব্যঙ্গ করছে। কেউ গেট খুলতে এলো না। বিরক্ত হয়ে রেহান গাড়ি থেকে নামল। বৃষ্টির তোড় এখন কিছুটা কমেছে, কিন্তু বাতাস হাড় হিম করা ঠান্ডা। গেটটা সামান্য ধাক্কা দিতেই একটা আর্তনাদের মতো শব্দ করে খুলে গেল। বাংলোটা এখান থেকে দেখা যাচ্ছে। দোতলা ব্রিটিশ আমলের বাড়ি। লাল ইটের দেওয়ালগুলো কালো হয়ে গেছে বহু বছরের অবহেলায়। বাড়ির সামনে বড় একটা উঠোন আগাছায় ভরা। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। শুধু বারান্দায় একটা টিমটিমে আলো জ্বলছে, যা অন্ধকারের সাথে লড়াই করে টিকে থাকার ব্যর্থ চেষ্টা করছে। রেহান গাড়িতে উঠে গেট পার হয়ে ভেতরে ঢুকল। গাড়িটা বারান্দার সামনে পার্ক করতেই সে ইঞ্জিন বন্ধ করল। আর ঠিক তখনই সে অনুভব করল আসল নিস্তব্ধতা কাকে বলে। কোনো ঝিঁঝি পোকার ডাক নেই, কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ নেই, বাতাসের শব্দও নেই। যেন কেউ এই জায়গার সাউন্ড মিউট করে দিয়েছে। গাড়ি থেকে নামতে গিয়ে রেহান থমকে গেল। বাড়ির দোতলার ডান দিকের জানালার পর্দাটা কি একটু নড়ল? কেউ কি সেখান থেকে সরে গেল? রেহান ভালো করে তাকালো। অন্ধকার কাজ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মনের ভুল, বিড়বিড় করে নিজেকে সান্ত্বনা দিল রেহান। সবই মনের ভুল। ব্যাগটা কাঁধে নিয়ে সে বারান্দার দিকে পা বাড়ালো। তার জুতোর শব্দ পাথরের বেঝেতে প্রতিধ্বনিত হচ্ছে। সদর দরজার কাছে পৌঁছতেই সে দেখল দরজাটা সামান্য ফাঁকা করা। রেহান হাত বাড়িয়ে কলিং বেলটা খুঁজল, কিন্তু বেলের সুইচটা ভাঙা। সে দরজায় টোকা দিল, হ্যালো, কেউ আছেন? কোনো উত্তর এলো না। শুধু তার নিজের গলার স্বরটাই যেন ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ভারী স্বরে ফিরে এলো, আছেন? রেহান দরজায় আলতো ধাক্কা দিল। দরজাটা খুলে গেল। ভেতর থেকে ভ্যাপসা একটা গন্ধ নাকে এলো। পুরনো বই, স্যাঁতসেঁতে কাঠ, আর কিসের গন্ধ এটা? ন্যাপথলিন নাকি অন্য কিছু? হ্যালো, রেহান আবার বাকল। অন্ধকারের ভেতর থেকে একটা খসখসে শব্দ ভেসে এলো, সিঁড়ির ওপাশ থেকে। কেউ একজন খুব ধীর পায়ে এগিয়ে আসছে। একটা ছায়া দেওয়ালের ওপর বড় হয়ে উঠছে। রেহানের মনে হলো তার এখনই গাড়ি ঘুরিয়ে চলে যাওয়া উচিত, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। ছায়াটা কাঁয় কাঁয় করে সামনে এলো। ছায়াটা ধীরে ধীরে আলোর বৃত্তে প্রবেশ করল। রেহান অবচেতনভাবেই এক পা পিছিয়ে গিয়েছিল। তার হাতের মুঠো শক্ত হয়ে আছে। যে কোনো পরিস্থিতির জন্য সে প্রস্তুত। কিন্তু আলোর নিচে যে মানুষটি এসে দাঁড়ালো, তাকে দেখে রেহানের ভয়টা কিছুটা কমলেও অস্বস্তিটা গেল না। মানুষটি বৃদ্ধ, বয়স ৭০ বা ৮০ কোঠায় হবে। গায়ের চামড়া শুকিয়ে এমনভাবে হাড়ের সাথে লেপ্টে আছে যে মনে হয় কোনো জীবিত কঙ্কাল দাঁড়িয়ে আছে। পরনে একটা মলিন সাদা পাঞ্জাবি, যার ওপর ধূসর রঙের একটা জহর কোট। হাতে একটা মোমবাতি দান, যদিও হলঘরে ইলেকট্রিক লাইট নেই। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বৃদ্ধের কোটরগত চোখ দুটো অদ্ভুতভাবে জলজলে দেখাচ্ছে। আপনি রেহান সাহেব? গলাটা এমন খসখসে যে মনে হলো কেউ বালির ওপর দিয়ে পাথর ঘষছে। রেহান নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, আমি বুকিং দিয়েছিলাম। আপনি নিশ্চয়ই সোলেমান? বৃদ্ধ ছোট করে উত্তর দিল। তার চোখের পলক পড়ছে না। সে এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে, যেন রেহানের আত্মার ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছে। চিঠি পেয়েছিলাম, ভেবেছিলাম বৃষ্টিতে আসবেন না। কেন? আসতে মানা? রেহান হালটা হাসার চেষ্টা করল পরিবেশটা সহজ করার জন্য। সোলেমান হাসল না। তার মুখে ভাবলেশীন কাঠিন্য। সে শুধু বলল, এই আবহাওয়ায় এই বাংলোতে কেউ আসে না। যারা আসে তারা বেশিক্ষণ থাকে না। কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি ছিল নাকি শুধু সতর্কবার্তা, রেহান বুঝতে পারল না। সোলেমান ঘুরে দাঁড়াল। আসুন আমার সাথে, আপনার ঘর দোতলায়। বৃদ্ধের হাতে ধরা মোমবাতির আলোয় বিশাল সিঁড়িটার দানবীয় মনে হচ্ছে। কাঠের সিঁড়িতে পা দিতেই ক্যাঁচ ক্যাঁচ করে আর্তনাদ করে উঠল কাঠগুলো। সোলেমান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তার বাম্পাটা একটু টেনে টেনে চলে। আশ্চর্যের বিষয় হলো, কাঠের সিঁড়িতে রেহানের জুতোর শব্দ হলেও সোলেমানের পায়ের কোনো শব্দ হচ্ছে না, যেন সে হাওয়ায় ভেসে চলছে। দোতলার লম্বা করিডোরটা অন্ধকার। দেয়ালে টাঙানো পুরনো আমলের তৈলচিত্রগুলো ধুলোয় ধূসর হয়ে আছে। রেহানের মনে হলো ছবির মানুষগুলো তাদের চলার পথের দিকে তাকিয়ে আছে। করিডোরের শেষ মাথায় একটা ভারী মেহগিনি কাঠের দরজার সামনে এসে সোলেমান থামল। পকেট থেকে একগুচ্ছ চাবি বের করল সে।
চাবির গোছায় একটা পিতলের ছোট্ট ঘণ্টা লাগানো, যেটা নড়তেই টুং করে একটা মিহি শব্দ হলো। নিস্তব্ধ বাড়িতে সেই শব্দটা খুব বেমানান লাগল। এটা আপনার ঘর। দরজা খুলে সরে দাঁড়ালো সোলেমান। ঘরটা বিশাল, মাঝখানে একটা চারপায়ার পালঙ্ক, তাতে মশারি টাঙানো। একপাশে একটা ফায়ার প্লেস, যেটা বহুদিন ব্যবহার হয়নি। বাতাসের একটা ভ্যাপসা গন্ধ ঘরের ভেতর আটকে আছে। রেহান ব্যাগটা সোফায় রেখে বলল, ধন্যবাদ চাচা। আচ্ছা, এখানে জেনারেটর নেই? লোডশেডিং হলে কি করব? সোলেমান দরজার হাতলটা ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মোমবাতির আলোয় তার ছায়াটা পেছনের দেয়ালে বিশাল আকার ধারণ করেছে। জেনারেটর নষ্ট সাহেব, মোমবাতি রাখা আছে ড্রেসিং টেবিলে। আর সোলেমান থামল। সে কিছু একটা বলতে গিয়েও যেন আটকে গেল। আর কি? রেহান জানতে চাইল। বৃদ্ধ এবার রেহানের চোখের দিকে সরাসরি তাকালো। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা রেহানকে বরফের মতো জমিয়ে দিল। দুটো নিয়ম মনে রাখবেন সাহেব, সোলেমান ফিসফিস করে বলল। দোতলার পূর্ব দিকের শেষ ঘরটা, যেটা তালাবদ্ধ, ওটার কাছে কখনো যাবেন না। ওটা মালিকের নিষেধ। আর রাত 12টার পর যদি দেখেন কেউ আপনার দরজায় কড়া নাড়ছে কিন্তু আপনি কাউকে ডাকেননি, ভুল করেও দরজা খুলবেন না। রেহানের ভ্রু কুঁচকে গেল। কেন? চোর ডাকাতের ভয় আছি? সোলেমানের ঠোঁটের কোণে এবার একটা বিদ্রূপের হাসি দেখা দিল, শুকনো প্রাণহীন হাসি। চোর ডাকাত হলে তো ভালোই ছিল সাহেব, মানুষ অন্তত মানুষের কথা শোনে। কিন্তু যারা এই বাড়িতে রাতের বেলা হাঁটে, তারা মানুষের কথা শোনে না। রেহান কিছু বলার আগেই সোলেমান বলল, আমি চললাম। আমার থাকার ঘর নিচে, রান্নাঘরের পাশে। রাত 11টার পর আমাকে আর ডাকবেন না। আমি কানে কম শুনি, আর ঘুমটাও আমার খুব গভীর। কথাটা শেষ করেই সোলেমান দরজাটা টেনে দিল, কিন্তু পুরোপুরি বন্ধ করল না, একটু ফাঁক রেখে গেল। রেহান দরজার দিকে এগিয়ে গিয়ে ছিটকিনিটা লাগিয়ে দিল। সে কুসংস্কারে বিশ্বাস করে না, কিন্তু বৃদ্ধের কথাগুলো তার মস্তিষ্কের কোষে কোষে ভয়ের সংকেত পাঠাচ্ছে। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। অন্ধকারের ভেতর দিয়ে সে দেখল সোলেমান লণ্ঠন হাতে বাগান পেরিয়ে আউটহাউসের দিকে যাচ্ছে। কিন্তু 1 মিনিট, রেহান কাচের ওপর হাত রাখল। সোলেমান বলেছিল তার ঘর নিচে, রান্নাঘরের পাশে। রান্নাঘর তো মূল বাড়ির ভেতরেই। তাহলে সেই ঝড় বৃষ্টির মধ্যে বাগান পেরিয়ে আউটহাউসের দিকে কেন যাচ্ছে? আর ওই আউটহাউসটা তো দেখে মনে হচ্ছে পরিত্যক্ত, ছাদটাও অর্ধেক ধসে পড়া। রেহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিদ্যুৎ চমকালো একবার। সেই নীল আলোয় রেহান দেখল সোলেমান আউটহাউসের ভেতরে ঢুকছে না। সে আউটহাউসের সামনে দাঁড়িয়ে অন্ধকারের দিকে হাত নাড়ছে, যেন সে অদৃশ্য কারো সাথে কথা বলছে। রেহানের ঘাড়ের পেছনের লোমগুলো দাঁড়িয়ে গেল। সে দ্রুত পর্দা টেনে দিল। ঘড়ির দিকে তাকালো রেহান। রাত 10:15। আর 1.25 ঘন্টা বাকি মধ্যরাত হতে। জানালার পর্দা টেনে দেওয়ার পরও রেহানের মনে হলো কেউ একজন বাইরে থেকে তার দিকে তাকিয়ে আছে। অস্বস্তিতা ঝেড়ে ফেলার জন্য সে ঘরের মাঝখানের ফায়ার প্লেসটার দিকে এগিয়ে গেল। কাঠগুলো সাজানো আছে, কিন্তু দেশলাই নেই। ভাগ্যিস ধূমপানের অভ্যাস থাকায় পকেটে লাইটার ছিল। আগুন জ্বালাতে ঘরের তাপমাত্রা কিছুটা বাড়ল, কিন্তু স্যাঁতসেঁতে ভাবটা গেল না। আগুনের লালচে আলোয় ঘরটাকে এখন আরও বেশি প্রাচীন মনে হচ্ছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে কয়েক জায়গায়, যেন এই বাড়িটা চামড়া বদলাচ্ছে। রেহান তার ভেজা জ্যাকেটটা খুলে চেয়ারে রাখল। মোবাইলটা হাতে নিয়ে দেখল নো সার্ভিস। যা ভেবেছিল তাই, বাইরের পৃথিবীর সাথে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সময় কাটানোর জন্য সে ঘরটা ঘুরে দেখতে শুরু করল। আসবাবপত্রগুলো সেগুন কাঠের, কারুকাজ করা, তবে সব কিছুর ওপর একটা মিহি ধূসর ধুলোর আস্তরণ পড়ে আছে। সুলেমান কি ঘর পরিষ্কার করে না, নাকি এই ঘরটা বহুদিন ধরেই তালাবদ্ধ ছিল? ড্রেসিং টেবিলটা বিশাল, আয়নাটা বয়সের ভারে ঘোলাটে হয়ে গেছে। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রেহানের অদ্ভুত লাগল। আয়নার ভেতরে রেহানকে যেন একটু বেশি ক্লান্ত, একটু বেশি অচেনা মনে হচ্ছে। ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো সব বন্ধ। কৌতূহলবশত রেহান প্রথম ড্রয়ারটা টানল, খুলল না। দ্বিতীয়টাও জ্যাম হয়ে আছে। তৃতীয় ড্রয়ারটা ধরে জোরে টান দিতে খটাস করে শব্দ হয়ে খুলে গেল। ভেতর থেকে ভুর ভুর করে ন্যাপথেলিনের গন্ধ বেরিয়ে এলো। ড্রয়ারটা প্রায় খালি,
শুধু এক কোণায় লাল মলাটের একটা পুরনো ড্রয়িং খাতা আর কিছু ভাঙাচোরা মোমের পেন্সিল পড়ে আছে। রেহান খাতাটা হাতে তুলে নিল। মলাটের ওপর ধুলো জমে কালো হয়ে গেছে। সে ফু দিয়ে ধুলো কোড়াতেই কাশির উদ্রেক হলো। প্রথম কয়েকটা পাতায় হিজিবিজি আঁকা, পাহাড়, নদী, সূর্য, বাচ্চাদের সাধারণ আঁকিবুকি। কিন্তু খাতার মাঝখানের দিকে যেতেই ছবিগুলো পাল্টে যেতে লাগলো। একটা পৃষ্ঠায় আঁকা এই বাংলো বাড়িটা, কিন্তু বাড়ির রং কালো, আর বাড়ির প্রতিটি জানালার রডগুলো লাল রঙের ক্রেয়ন দিয়ে আঁকা, যেন ওগুলো জেলখানা। ছবির নিচে আঁকাবাঁকা অক্ষরে লেখা, মা, বাবা আর আমি আটকা পড়েছি। রেহানের ভ্রু কুঁচকে গেল। বাচ্চার কল্পনা কত দূর যেতে পারে? সে পাতা উল্টালো। পরের ছবিটা দেখে রেহানের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ছবিতে একটা লম্বা মিশমিশে কালো অবয়ব আঁকা, তার কোনো মুখ নেই, হাত পা অস্বাভাবিক লম্বা। সেই ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে দোতলার বারান্দায়, আর তার সামনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে, মেয়েটার হাতে একটা বল। ছবির নিচে লেখা, আগন্তুক বন্ধু, সে রাত 12টায় আসে। রেহান খাতাটা ধপ করে বন্ধ করে দিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। সোলেমানের সেই কথাগুলো মনে পড়ে গেল। যারা এই বাড়িতে রাতের বেলা হাঁটে তারা মানুষের কথা শোনে না। এই খাতাটা কত বছরের পুরনো? খাতার শেষ পৃষ্ঠায় একটা তারিখ লেখা আছে, 19 অক্টোবর 1998। আজকের তারিখও 19 অক্টোবর, ঠিক 25 বছরের আগের আঁকা ছবি। হঠাৎ একটা শব্দে রেহানের চিন্তার সুতো ছেড়ে গেল। গড়গড় গড়গড়। শব্দটা মেঝের ওপর দিয়ে কিছু গড়িয়ে যাওয়ার শব্দ। রেহান এদিক ওদিক তাকালো, কিছু নেই। শব্দটা কি ঘরের ভেতর থেকে এলো, নাকি ওপরের ছাদ থেকে? রেহান কান খাড়া করল। শব্দটা আবার হলো, এবার স্পষ্ট, খাটের নিচ থেকে, যেন কেউ একটা মার্বেল বা ছোট বল মেঝের ওপর দিয়ে গড়িয়ে দিল। রেহান ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে গেল, হাঁটু গেড়ে বসল মেঝেতে। খাটের নিচটা অন্ধকার। সে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো। আলোর রেখা অন্ধকারের বুক চিরে খাটের তলায় ঢুকল। সেখানে কিছুই নেই, শুধু ধুলোর পুরো আস্তরণ আর মাকড়সার জাল। রেহান স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠতে যাবে, ঠিক তখনই তার নজরে পড়ল খাটের একেবারে শেষ প্রান্তে দেয়ালের সাথে লাগানো একটা ছোট্ট বস্তু, লাল রঙের রাবার বল, ঠিক যেমনটা ওই ড্রয়িং খাতার ছবিতে মেয়েটার হাতে ছিল। রেহান হাত বাড়িয়ে বলটা নিতে যাবে, তখনই তার মনে হলো বলটা নড়ছে। কেউ কি ওপাশ থেকে বলটা ধরে আছে? কিন্তু খাট তো দেয়ালের সাথে লাগানো, দেয়ালের ওপাশে তো কিছু থাকার কথা না। ওপাশে তো সেই তালাবদ্ধ ঘর। রেহান হাতটা গুটিয়ে নিল, উঠে দাঁড়ালো দ্রুত। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। বলটা একা একা এখানে গড়িয়ে আসেনি, কেউ বা কোনো কিছু ওটা গড়িয়ে দিয়েছে। দেয়াল ঘড়ির দিকে তাকালো রেহান। পেন্ডুলামটা দুলছে। রাত 11:40, আর মাত্র 19 মিনিট। বাইরের বৃষ্টির শব্দ ছাপিয়ে হঠাৎ করে একটা কুকুরের কান্নার আওয়াজ ভেসে এলো। আর্তনাদের মতো কান্না। রেহান জানে না কেন, কিন্তু তার মনে হলো আজকের রাতটা তার জীবনের দীর্ঘতম রাত হতে যাচ্ছে। লাল বলটা হাতে নিয়ে রেহান কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল। রবারের সাধারণ একটা বল, কিন্তু হাতের মুঠোয় ধরতেই মনে হলো ওটা অস্বাভাবিক ঠান্ডা, যেন ফ্রিজ থেকে বের করা এক টুকরো বরফ। সে বলটা ড্রয়ারের ভেতর ছুঁড়ে দিয়ে ধরাস করে শব্দ করে ড্রয়ারটা বন্ধ করে দিল। যত সব পাগলামি। রেহান নিজের মনেই বিড়বিড় করল। পুরনো বাড়িতে ইঁদুর বাদুর থাকতেই পারে, বলটা হয়তো ইঁদুর ঠেলে এনেছে, কিন্তু সে জানে এই যুক্তিটা কতটা দুর্বল। ঘড়িতে এখন 11:45। রেহান বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। পানির ঝাপটা দিতেই একটু সতেজ লাগলো। আয়নায় নিজের মুখের দিকে তাকালো সে। চোখের নিচে কালশিটে আরও গাঢ় হয়েছে। সে তো এখানে এসেছিল একটু শান্তিতে ঘুমানোর জন্য, অথচ এখন তার মনে হচ্ছে এই ঘরে চোখ বন্ধ করা মানেই আত্মহত্যা। বাথরুম থেকে বেরিয়ে সে লাইট অফ করতে গিয়েও থমকে গেল। না, আজ রাতে আলো জ্বলুক, অন্তত টেবিল ল্যাম্পটা। সম্পূর্ণ অন্ধকারের চেয়ে আবছা আলো অনেক ভালো। রেহান পালঙ্কে শুয়ে পড়ল। বিছানাটা শক্ত, বালিশে পুরনো তুলোর গন্ধ। সে গায়ের ওপর চাদরটা টেনে নিল। বাইরে বৃষ্টির শব্দ এখন আর নেই। হঠাৎ করেই বৃষ্টি থেমে গেছে, আর বৃষ্টি থামার সাথে সাথে নেমে এসেছে সেই অসহ্য নিস্তব্ধতা। চোখ বন্ধ করার চেষ্টা করল রেহান, কিন্তু মস্তিষ্কের কোষে কোষে সতর্কতা সংকেত বাজছে। টিক টিক টিক। দেয়াল ঘড়ির শব্দটা এখন হাতুড়ির বাড়ির মতো শোনাচ্ছে।
রেহান পাশ ফিরল, দেয়ালের দিকে মুখ করে শোয়ার চেষ্টা করল। এই দেয়ালের ওপাশেই সেই তালাবদ্ধ ঘর। সোলেমান বলেছিল, পূর্ব দিকের শেষ ঘরটায় যাবেন না। হঠাৎ রেহানের মনে হলো দেয়ালের ওপাশ থেকে একটা খুব মিহি শব্দ আসছে, যেন কেউ নখ দিয়ে প্লাস্টারের ওপর আঁচড় কাটছে। খস খস খস। রেহানের শরীর শক্ত হয়ে গেল। সে শ্বাস বন্ধ করে ফেলল শোনার জন্য। শব্দটা কি ইঁদুরের? না, শব্দটা মেঝের কাছাকাছি নয়। শব্দটা আসছে মানুষের উচ্চতা বরাবর দেয়াল থেকে, যেন ওপাশের ঘরে কেউ দাঁড়িয়ে নখ দিয়ে দেওয়ালটা খুঁড়ছে এ পাশে আসার জন্য। মনের ভুল, মনের ভুল। রেহান মনে মনে মন্ত্রের মতো জপতে লাগল। ক্লান্তি তাকে গ্রাস করছে, চোখের পাতা ভারী হয়ে আসছে। সে জানে না কখন তার তন্দ্রা চলে এলো। স্বপ্নটা শুরু হলো অন্ধকার দিয়ে। রেহান দেখল সে এই পালঙ্কেই শুয়ে আছে, ঘরটা অন্ধকারে ডুবে আছে, শুধু জানালার বাইরে থেকে চাঁদের একটা মরা আলো এসে পড়েছে মেঝেতে। সে উঠতে চাইল কিন্তু পারল না। তার হাত পায়ে যেন অদৃশ্য শেকল দিয়ে খাটের সাথে বাঁধা। সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। বোবা ঝরা বা স্লিপ প্যারালিসিস। রেহান জানে এটা স্বপ্ন। সে প্রাণপণে চেষ্টা করল আঙুল নাড়াতে, কিন্তু তার শরীর তার কথা শুনছে না। ঠিক তখনই সে দেখল ব্যাপারটা। পায়ের দিকের মশারির বাইরে অন্ধকারের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা। তার মাথাটা প্রায় সিলিং ছুঁই ছুঁই। ছায়াটা নড়ছে না, শুধু তাকিয়ে আছে। যদিও তার কোনো চোখ নেই, তবু রেহান অনুভব করতে পারছে ছায়াটা তার দিকেই তাকিয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে মশারির ভেতর হাত ঢোকালো। হাতটা লম্বা হয়ে রেহানের বুকের দিকে এগিয়ে আসছে। রেহানের বুকের ওপর যেন হাজার মনের পাথর চেপে বসল। শ্বাস নিতে পারছে না সে, দম আটকে আসছে। ছায়াটা তার কানের কাছে মুখ আনল। পচা মাংসের একটা উৎকট গন্ধ রেহানের নাকে লাগল। সেই ফিসফিসি শব্দটা আবার শোনা গেল, দরজাটা খুললে না কেন? আমি যে অপেক্ষা করছি। রেহান সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল মনের ভেতরে, না না না। চিৎকার করে ধর্মর করে উঠে বসল রেহান। সারা শরীর ঘামে ভিজে গেছে, বুকটা হাঁপড়ের মতো উঠানামা করছে। টেবিল ল্যাম্পটা এখনও জ্বলছে। ঘরের সব কিছু ঠিকঠাক আছে, কোনো ছায়া নেই, কোনো গন্ধ নেই। স্বপ্ন, ওটা স্বপ্ন ছিল। রেহান কাঁপা হাতে টেবিল থেকে পানির গ্লাসটা নিল। এক চুমুক পানি খেতেই তার গলার শুকিয়ে যাওয়া ভাবটা একটু কমল। মোবাইলের স্ক্রিনে আলো জ্বলে উঠল। রেহান সময়ের দিকে তাকালো, 11:58। স্বপ্নটা তাকে ঠিক সময়ের আগেই জাগিয়ে দিয়েছে। রেহান স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আর মাত্র 2 মিনিট, তারপরই 12টা বাজবে। নতুন দিন শুরু হবে। সোলেমানের সেই সতর্কবাণী, মধ্যরাতে দরজা খুলবেন না, এগুলো সব বুড়ো মানুষের কুসংস্কার। রেহান গ্লাসটা রাখতে যাবেই ঠিক তখনই ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল। প্রচণ্ড ঠান্ডা। রেহানের নিঃশ্বাস ধোয়া হয়ে বের হতে লাগল। আর ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধ বাড়িটাকে কাঁপিয়ে দিয়ে শব্দটা হলো, ঠক ঠক ঠক। দরজায় নয়, জানালায় নয়, শব্দটা হচ্ছে নিচে, সদর দরজায়। কেউ খুব শান্তভাবে, খুব ভদ্রভাবে সদর দরজায় কড়া নাড়ছে। রেহান ঘড়ির দিকে তাকালো। সেকেন্ডের কাঁটাটা 12টার ঘরে পৌঁছল। 11:49 শেষ। এখন ঠিক রাত 12টা। আগন্তুক এসেছে। থক থক থক। শব্দটা খুব জোরে নয়, আবার খুব আস্তেও নয়, খুব পরিমিত যান্ত্রিক একটা শব্দ, যেন কেউ মেপে মেপে দরজায় আঘাত করছে। রেহান পলঙ্ক থেকে নামল না। সে পাথরের মূর্তির মতো বসে রইল, তার চোখ নিবদ্ধ বন্ধ দরজার দিকে। তার মস্তিষ্ক এখন দুভাগে বিভক্ত। এক ভাগ তাকে চিৎকার করে বলছে, রেহান, নড়বি না, সোলেমান বারণ করেছিল, খবরদার নিচে যাবি না। আর আরেক ভাগ বলছে, ভর পাস না, এটা 21 শতাব্দী, নিশ্চয়ই কোনো পথভোলা পর্যটক বিপদে পড়ে সাহায্য চাইছে, দরজা না খোলাটা অমানবিক। শব্দটা থামছে না, একটানা বেজে চলছে। রেহান খাট থেকে নামল। মেঝের ঠান্ডা স্পর্শ তার পায়ের তলায় ছ্যাঁত করে লাগলো। সে টেবিল থেকে মোবাইলটা হাতে নিল, ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। মোবাইলের আলোয় ঘরটাকে এখন আরও বেশি ভুতুড়ে মনে হচ্ছে। সে পা টিপে টিপে দরজার কাছে গেল, কান পাতল দরজায়। নিচতলায় শব্দটা হচ্ছে, সদর দরজায়। কে? রেহান চিৎকার করে জিজ্ঞেস করল, কিন্তু তার গলা দিয়ে স্বর বের হলো খুব ক্ষীণ। কোনো উত্তর নেই, শুধু সেই একঘেয়ে শব্দ, ঠক ঠক ঠক। রেহান এক মুহূর্ত ভাবল,
তারপর ঝট করে ঘরের দরজাটা খুলল। করিডোর অন্ধকার। সে মোবাইলের আলো ফেলল সিঁড়ির দিকে। সোলেমানকে ডাকবে, কিন্তু বৃদ্ধ বলেছিল সে কানে কম শোনে। তাছাড়া তার ঘরটা রান্নাঘরের পাশে, এখান থেকে অনেক দূরে। রেহান সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। কাঠের সিঁড়িগুলো তার প্রতিটা পদক্ষেপের সাথে আর্তনাদ করে উঠছে। রেহানের মনে হলো এই বাড়িতে সে একা নয়। সিঁড়ির রেলিংয়ের খাঁক দিয়ে অন্ধকার তাকে দেখছে। নিচতলায় নামতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। ওপরতলায় এই গন্ধটা ছিল না। এটা ভেজা মাটি আর পুরনো চামড়ার গন্ধ। হলরুমের মাঝখানে দাঁড়িয়ে রেহান সদর দরজার দিকে আলো ফেলল। ভারী সেগুন কাঠের দরজা। ওপাশ থেকেই শব্দটা আসছে। রেহান দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এসেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে ওখানে? আমি কিন্তু পুলিশে খবর দেব। শব্দটা থেমে গেল। হঠাৎ করেই থেমে গেল, যেন আগন্তুক বুঝতে পেরেছে রেহান দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের অসহ্য নীরবতা। রেহান দরজার আইহোল বা ছোট ছিদ্রটিতে চোখ রাখল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশার একটা সাদা আস্তরণ। রেহান ছিটকিনিতে হাত রাখল। হাতটা কাঁপছে। সোলেমানের সেই সতর্কবাণী আবার মনে পড়ে গেল, ভুল করেও দরজা খুলবেন না। কিন্তু যদি সত্যিই কেউ বিপদে পড়ে থাকে? রেহান এক ঝটকায় ছিটকিনিটা নামিয়ে দিল। তারপর হ্যাচকা টানে দরজাটা খুলে ফেলল। বাতাসের একটা ঝাপটা এসে তার মুখে লাগল। রেহান ফ্ল্যাশলাইটের আলো এদিক ওদিক ঘোরালো। কেউ নেই। বারান্দা ফাঁকা, সামনের উঠোন ফাঁকা, গেটের কাছেও কেউ নেই। বৃষ্টির ফোঁটাও নেই, শুধু বাগান থেকে আসা ঝিঝি পোকার ডাক। তাহলে শব্দটা কে করছিল? বাতাস? অসম্ভব, বাতাসের শব্দে এমন ছন্দ থাকে না। রেহান কিছুটা এগিয়ে গিয়ে বারান্দার রেলিংয়ের কাছে দেখল, না, কোথাও কেউ নেই। হ্যালো, সে আবার ডাকল। শুধুই প্রতিধ্বনি। রেহানের শরীরের উত্তেজনাটা ভয়ে পরিণত হলো। সে দ্রুত পিছিয়ে এসে দরজাটা বন্ধ করতে গেল। আর ঠিক তখনই তার নজর পড়ল বারান্দার মেঝের ওপর। দরজার ঠিক সামনে, যেখানে আগন্তুক দাঁড়িয়ে কড়া নাড়ার কথা ছিল, সেখানটা একদম শুকনো। বৃষ্টির কোনো ছাট নেই, কাদার কোনো দাগ নেই। যদি কেউ ওখানে দাঁড়িয়ে থাকতো তবে পায়ের ছাপ থাকতো, কাদা থাকতো। তার মানে কেউ ওখানে দাঁড়িয়ে ছিল না। তাহলে শব্দটা এলো কোত্থেকে? রেহান দ্রুত দরজাটা বন্ধ করে দিল। ছিটকিনিটা লাগিয়ে দিল, দুবার চেক করল। বুকটা ধড়ফড় করছে। সে ঘুরে দাঁড়ালো ওপরে উঠে যাওয়ার জন্য, এবং তখনই সে দেখল তার পায়ের রক্ত হিম হয়ে গেল। ফ্ল্যাশলাইটের আলোটা কাঁপতে কাঁপতে মেঝের ওপর স্থির হলো। সদর দরজার ভেতরের দিকে, যেখানে রেহান দাঁড়িয়ে আছে, সেখানে মেঝের ওপর একজোড়া কাদার পায়ের ছাপ। বড় পায়ের ছাপ, খালি পা। ছাপগুলো ভেজা, কাদাগুলো তাজা। কিন্তু ছাপগুলো দরজা থেকে ভেতরে ঢোকেনি। ছাপগুলোর দিক নির্দেশ করছে যেন কেউ ঘর থেকে বাইরে বেরোতে চেয়েছিল, অথবা কেউ আগে থেকেই ঘরের ভেতরে দাঁড়িয়ে দরজার দিকে মুখ করেছিল। রেহান আতঙ্কে পেছাতে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল। যদি কেউ বাইরে না থাকে? যদি আগন্তুক আগে থেকেই ভেতরে থাকে? হঠাৎ পকেটের মোবাইলটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে আলো জ্বলল। রেহান চমকে উঠে মোবাইলের দিকে তাকালো। কোনো নেটওয়ার্ক নেই। তাহলে কল কি করে আসছে? স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা আননোন, অর্থাৎ অজ্ঞাত। রেহান কাঁপতে কাঁপতে রিসিভ বাটনটা স্লাইড করল। ফোনটা কানে ধরল। হ্যালো। ওপাশ থেকে কোনো মানুষের কথা শোনা যায়নি, শুধু যান্ত্রিক কর্কশ কণ্ঠ ফিসফিস করে বলল, সময় শেষ রেহান, তুমি নিয়ম ভেঙেছ। লাইনটা কেটে গেল। রেহান ঘড়ির দিকে তাকালো। মোবাইলের স্ক্রিনে সময় দেখাচ্ছে 0001, রাত 12টা 1 মিনিট। নতুন দিন শুরু হয়েছে, আর বাংলোর ভেতরের অন্ধকারটা যেন জ্যান্ত হয়ে রেহানের দিকে এগিয়ে আসছে। রেহানের হাত থেকে মোবাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। সে শক্ত করে ধরল সেটা। সময় শেষ, নিয়ম ভেঙেছ। যান্ত্রিক কণ্ঠের কথাগুলো তার কানে তখনও বাজছে, কিন্তু মোবাইলের স্ক্রিন এখন অন্ধকার, কোনো সিগন্যাল নেই। রেহান মোবাইলটা পকেটে ঢুকিয়ে ফ্ল্যাশলাইটের আলোটা আবার মেঝের দিকে ফেলল। হলুদ আলোয় ভিজে কাদার ছাপগুলো চকচক করছে। রেহান নিচু হয়ে ছাপগুলোর দিকে তাকালো। এগুলো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়। ছাপগুলো অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো ছড়ানো এবং বিকৃত, যেন এমন কেউ হেঁটেছে যে বহু বছর জুতো পরেনি, বা যার পা মানুষের মতো হলেও গঠনটা হিংস্র পশুর মতো। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কাদা থেকে একটা উৎকট গন্ধ আসছে, পচা পুকুরের পানি আর মরা মাছের গন্ধ মেশানো একটা বমি উদ্রেককারী গন্ধ। রেহান নিজেকে প্রশ্ন করল, এরা কি বাথরুম থেকে এসেছে, নাকি পেছনে দরজা দিয়ে ঢুকেছে?
সাহস সঞ্চয় করে সে ছাপগুলো অনুসরণ করতে শুরু করল। ছাপগুলো দরজার সামনে থেকে শুরু হয়ে পেছনের দিকে গেছে। রেহান আলো ফেলে ফেলে উল্টো পথে হাঁটা শুরু করল। ছাপগুলো হলরুম পার হয়ে করিডোরের দিকে গেছে। রেহান করিডোরে ঢুকল। ছাপগুলো রান্নাঘরের দিকে যায়নি, সোলেমানের ঘরের দিকেও যায়নি। সেগুলো সোজা গিয়ে শেষ হয়েছে সিঁড়ির গোড়ায়। রেহান সিঁড়ির দিকে তাকালো, ফ্ল্যাশলাইটের আলো সিঁড়ির উপরে ফেলল। হ্যাঁ, কাদার ছাপগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছে। তার মানে আগন্তুক ওপরতলা থেকে নিচে নেমেছিল, দরজায় কড়া নেড়েছিল। তারপর কি সে আবার ওপরে উঠে গেছে? রেহানের বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার নিজের ঘর তো ওপরেই। সে কি এখন ওপরে যাবে নাকি সোলেমানকে ডাকবে? সে রান্নাঘরের পাশের ছোট ঘরটার দিকে দৌড়ে গেল। সোলেমানের ঘর। চাচা, সোলেমান চাচা! দরজায় ধাক্কা দিল রেহান। দরজা খোলা। ভেতরে কেউ নেই। বিছানাটা পরিপাটি করে সাজানো, কিন্তু দেখে মনে হচ্ছে গত কয়েক বছরে কেউই বিছানায় শোয়নি। বালিশের ওপর ধুলোর আস্তরণ। সোলেমান তাকে মিথ্যা বলেছিল, সে এই ঘরে থাকে না। তাহলে সে থাকে কোথায়? রেহানের রক্ত মাথায় চড়ে গেল। ভয়টা এখন রাগে পরিণত হচ্ছে। এই বুড়ো নিশ্চয়ই তার সাথে কোনো জঘন্য ইয়ার্কি করছে। হয়তো গ্রামের ছেলেদের দিয়ে সব করাচ্ছে তাকে ভয় দেখানোর জন্য। আমি দেখে নেব, রেহান বিড়বিড় করল। কার সাহস আমার সাথে মশকরা করার? সে দ্রুত পায়ে সিঁড়ির দিকে ফিরে এলো, হাতে ফ্ল্যাশলাইটটা মুগুরের মতো শক্ত করে ধরল। আত্মরক্ষা করতে হলে এটা দিয়েই করবে। সে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। 1, 2, 3। প্রতিটা সিঁড়িতে সেই কর্দমাক্ত ছাপ। ছাপগুলো এখনও ভেজা, মানে আগন্তুক খুব বেশি দূরে নেই। দোতলায় উঠে রেহান দেখল ছাপগুলো তার ঘরের দিকে যায়নি। সেগুলো করিডোরের বাম দিকে মোড় নিয়েছে, সেই দিকে যেদিকে যেতে সোলেমান বারণ করেছিল। পূর্ব দিকের শেষ ঘর। রেহান করিডোর দিয়ে এগিয়ে চলল। তার নিজের ছায়াটা দেয়ালে দানবীয় আকার ধারণ করছে। করিডোরের শেষ মাথায় সেই তালাবদ্ধ দরজাটা দেখা যাচ্ছে। দরজার কাঠগুলো পুরনো, কালচে রঙের। একটা বিশাল পিতলের তালা ঝুলছে সেখানে। পায়ের ছাপগুলো ঠিক ওই দরজার সামনে গিয়ে শেষ হয়েছে, যেন আগন্তুক হাঁটতে হাঁটতে ওই দরজার ভেতরে মিলিয়ে গেছে। কিন্তু তালাটা তো বাইরে থেকে লাগানো। বন্ধ দরজার ভেতর মানুষ ঢুকবে কি করে? রেহান দরজার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। কাদার ছাপগুলো দরজার চৌখাট পর্যন্ত গিয়েই নাই হয়ে গেছে। দরজার হাতলটার দিকে আলো ফেলল সে। পিতলের হাতলটায় কাদা লেগে আছে। কেউ সেটা খোলার চেষ্টা করেছিল। হঠাৎ রেহানের চোখ পড়ল দরজার ঠিক নিচে। মেঝের ওপর কাদার মধ্যে চকচকে কিছু একটা পড়ে আছে। রেহান সাবধানে বস্তুটা তুলে নিল। একটা চাবি, পুরনো মরচে ধরা একটা পিতলের চাবি। চাবিটা কাদার মধ্যে গেঁথে ছিল, যেন আগন্তুক তাড়াহুড়ো করে ঢোকার সময় হাত থেকে এটা পড়ে গিয়েছিল। রেহান চাবিটার দিকে তাকিয়ে রইল, তারপর দরজার তালার দিকে তাকালো। ছিদ্রটা দেখে মনে হচ্ছে এই চাবি দিয়েই ওটা খোলা যাবে। তার যুক্তি বলছে, রেহান চলে যা, নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দে, সকাল হলে পালাবি। কিন্তু তার ভেতরের কৌতূহল, সেই আদিম কৌতূহল যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাকে বলছে একবার খুলে দেখো কি আছে ভেতরে, কেন বারণ করা হয়েছে। রেহান হাত বাড়ালো, চাবিটা তালার ছিদ্রে প্রবেশ করালো। বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ছে। সে চাবিটা ঘোরালো। ক্লিক! একটা ভারী যান্ত্রিক শব্দে তালাটা খুলে গেল। রেহান তালাটা সরিয়ে নিল, শিকলটা নামিয়েও। দরজাটা এখন মুক্ত, শুধু ধাক্কা দিলেই খুলে যাবে। সে হাতলটা ধরল, ঠান্ডা কাদামাখা হাতল। ধাক্কা দিতে যাবে ঠিক তখনই ভেতর থেকে একটা শব্দ এলো, খুব মৃদু, কিন্তু এই নিস্তব্ধ বাতে সেটা বজ্রপাতের মতো শোনালো। ভেতর থেকে কেউ একজন গুনগুন করে গান গাইছে। একটা বাচ্চার গলা, কোনো ছড়া বা ঘুমপাড়ানি গান গাইছে, কিন্তু সুরটা বড়ই করুণ। ঘুমপাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। রেহানের হাতল ধরা হাতটা জমে গেল। দরজার ওপাশে কেউ আছে এবং সে জেগে আছে। ঘুম পাড়া নিমা শিপিসি। গানের সুরটা বাতাসের মতো দরজার নিচ দিয়ে ভেসে আসছে। কোনো সাধারণ বাচ্চার গান নয় এটা। গলার স্বরে এমন একটা করুণ আকুতি মিশে আছে, যেন কোনো বাচ্চা কবরের নিচ থেকে গান গাইছে। রেহান দরজার হাতলটা প্রায় ধরিয়েই ফেলেছিল, কিন্তু সুরটা শোনার সাথে সাথে তার হাত জমে গেল। মস্তিষ্কের বিপদ সংকেত লাল বাতি জ্বেলে দিল। দরজা খুলিস না, পালা। হঠাৎ দরজার ওপাশের গান থেমে গেল। পিন পতন নীরবতা। পরমুহূর্তেই দরজার হাতলটা, যেটা রেহান ধরে আছে, সেটা ভেতর থেকে উল্টো দিকে ঘোরার চেষ্টা করল। কেউ একজন ভেতর থেকে দরজাটা খোলার চেষ্টা করছে। রেহান ছিটকে সরে এলো। তার হাত থেকে ফ্ল্যাশলাইটটা প্রায় পড়ে যাচ্ছিল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না, ঘুরে দৌড় দিল নিজের ঘরের দিকে। করিডোর দিয়ে দৌড়ানোর সময় তার মনে হলো পেছনের তালাবদ্ধ দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যাচ্ছে। কেউ একজন তার পিছু নিয়েছে। নিজের ঘরে ঢুকে ধরাস করে দরজা বন্ধ করে দিল রেহান। ছিটকিনি তো লাগালোই, সাথে ভারী সোফাটা টেনে দরজার সামনে নিয়ে এলো।
বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। রেহান সোফায় ধপ করে বসে পড়ল। শান্ত হ রেহান, শান্ত হ। এটা হ্যালুসিনেশন, অক্সিজেনের অভাবে হচ্ছে। কিন্তু সে জানে এটা মিথ্যে সান্ত্বনা। সে স্পষ্ট দেখেছে দরজার হাতল ঘুরতে, সে স্পষ্ট শুনেছে বাচ্চার গান। হঠাৎ তার চোখ পড়ল বিছানার পাশের ছোট টেবিলটার উপর। সেখানে একটা পুরনো আমলের টেলিফোন সেট রাখা, রোটারি ডায়ালওয়ালা কালো রঙের টেলিফোন, ধুলোয় ধূসর হয়ে আছে। রেহান আগে এটা খেয়াল করেনি। মোবাইলে নেটওয়ার্ক নেই, কিন্তু ল্যান্ডলাইন, পাহাড়ি এলাকায় অনেক সময় ল্যান্ডলাইন সচল থাকে, কারণ এর তার মাটির নিচ দিয়ে যায়। এক বুক আশা নিয়ে রেহান রিসিভারটা কানে তুলল। কোনো ডায়াল টোন নেই, শুধু একটা একটানা শাঁ শাঁ শব্দ, ডেডলাইন। হতাশায় রেহান রিসিভারটা নামিয়ে রাখতে যাবে, ঠিক তখনই ক্রিং, খুব অস্পষ্টভাবে একটা শব্দ হলো রিসিভারের ভেতর, যেন কেউ লাইনটা কানেক্ট করার চেষ্টা করছে। রেহান রিসিভারটা আবার কানে চেপে ধরল। হ্যালো, হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু শাঁ শাঁ শব্দের ভিতর দিয়ে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, কারণ নিঃশ্বাসের শব্দ, খুব ভারী কষ্টকর নিঃশ্বাস, যেন মানুষটার ফুসফুসে পানি জমে আছে। কে কে আপনি? চিৎকার করে উঠল রেহান। আমি ছায়াতরু বাংলো থেকে বলছি, আমাকে সাহায্য করুন। নিঃশ্বাসের শব্দটা আরও জোরে হলো, তারপর খুব খসখসে যান্ত্রিক একটা গলার স্বর ভেসে এলো। কোনো নারী কণ্ঠ, কিন্তু মনে হচ্ছে গলাটা চিরে ফেলা হয়েছে। তুমি কেন ফিরে এলে আবরার? আমি আবরার নই, আমি রেহান। কে আবরার? ওপাশের কণ্ঠস্বরটা এবার হেসে উঠল। সেই হাসি শুনে রেহানের রক্ত হিম হয়ে গেল। দেরি হয়ে গেছে, ওরা চলে এসেছে, ওরা দেয়ালের ভেতরে। কারা কারা এসেছে? হঠাৎ ফোনের ওপাশে অনেকগুলো বাচ্চার কান্নার শব্দ শুরু হলো। মনে হচ্ছে একটা নার্সারিতে আগুন লেগেছে আর বাচ্চারা বাঁচার জন্য চিৎকার করছে। সেই চিৎকারের মাঝখান দিয়ে নারী কণ্ঠটি ফিসফিস করে বলল, পিছনে তাকাও। রেহান ঝট করে পেছনে তাকালো। ঘর ফাঁকা, কেউ নেই। সোফাটা দরজার সামনেই আছে, জানালা বন্ধ। ভয়ে রেহানের হাত কাঁপছে। সে ফোনের লাইনটা কেটে দেওয়ার জন্য রিসিভারটা বেসের উপর রাখতে গেল, আর তখনই তার নজর পড়ল টেবিলের নিচে টেলিফোনের তার। তারটা দেয়ালের সকেট থেকে ছিঁড়ে পড়ে আছে মেঝেতে, তারের মাথায় ধুলো জমে আছে। দেখে মনে হচ্ছে অন্তত 10 বছর আগে এই তার ছিঁড়ে ফেলা হয়েছে। রেহান রিসিভারের দিকে তাকালো, যেটা এখনও তার হাতে ধরা। যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে, যদি তার ছিঁড়েই থাকে, তাহলে ওপাশ থেকে কথা বলছে কে? রিসিভারের ভেতর থেকে এখনও সেই ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, হু হু। রেহান চিৎকার করে রিসিভারটা ছুঁড়ে মারল দূরে। রিসিভারটা মেঝেতে পড়ে কড়াগড়ি খেল, কিন্তু শব্দটা থামল না। এখন আর রিসিভার থেকে নয়, নিঃশ্বাসের শব্দটা আসছে পুরো ঘর জুড়ে, দেয়াল থেকে, ছাদ থেকে, মেঝের নিচ থেকে। আর সেই সাথে শুরু হলো নতুন এক উপদ্রব। ঘরের বাতিটা দপ করে নিভে গেল, আবার জ্বলে উঠল, আবার নিভল। টুপ টুপ। রেহান ছাদের দিকে তাকালো। সিলিং থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, কিন্তু বাইরে তো বৃষ্টি থেমে গেছে। সে হাত দিয়ে পানিটা স্পর্শ করল, আঠালো, লালচে। পানি নয়, রক্ত। ছাদ থেকে চুইয়ে রক্ত পড়ছে ঠিক বিছানার মাঝখানে। রেহান দরজার দিকে ছুটল। সোফাটা সরাতে হবে, এই ঘরে থাকা যাবে না। সে সোফাটা ধরে টান দিল, কিন্তু সোফাটা নড়ছে না। মনে হচ্ছে ওপাশ থেকে কেউ সোফাটাকে ধরে আছে। দরজায় আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। এবার আর ভদ্রভাবে নয়, এবার কেউ দরজায় সামানে লাথি মারছে, আর দরজার ওপাশ থেকে সেই বৃদ্ধ সোলেমানের গলা শোনা যাচ্ছে, কিন্তু সেই গলায় কোনো মানবতা নেই। দরজা খুলুন সাহেব, মেহমানরা আপনার জন্য অপেক্ষা করছেন। ধড়াম। দরজার ওপর আরেকটি লাথি পড়ল। কাঠের দরজার পাল্লাটা মাঝখান বরাবর চিড়ে যাচ্ছে। সোফাটা ঘষটে আরও কয়েক ইঞ্চি সরে এলো ভেতরের দিকে। সোলেমানের গলার স্বর নকল করা ওই সত্তাটির আক্রমণ ক্রমশ হিংস্র হয়ে উঠছে। রেহান সাহেব, পালানোর চেষ্টা করবেন না, খেলা তো কেবল শুরু। রেহান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে জানে ওই দরজা ভেঙে যা ঢুকবে তার সাথে লড়াই করার ক্ষমতা তার নেই। তার একমাত্র পথ জানালা। সে দ্রুত পায়ে জানালার কাছে গেল। পুরনো আমলের খড়খড়ি দেওয়া জানালা, বহু বছর খোলা হয়নি হয়তো। ছিটকিনিটা জং ধরে আটকে আছে। রেহান হাতের কনুই দিয়ে জানালার কাচের উপর আঘাত করল। ঝনঝন। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ল। রেহান ভাঙা কাছের তোয়াক্কা না করে হাতল ধরে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। মচমচ শব্দ করে জানালাটা খুলে গেল। বাইরে থেকে হিমশীতল বাতাসের ঝাপটা এসে তার মুখে লাগল। বৃষ্টি পুরোপুরি থামেনি, গুড়ি গুড়ি পড়ছে, কিন্তু বাতাস বইছে ঝড়ের বেগে। রেহান নিচে তাকালো। দোতলা থেকে নিচে পড়ার উচ্চতা নেহাত কম নয়। নিচে এবড়ো খেবড়ো পাথর আর আগাছার জঙ্গল।
লাফ দিলে হাড়গোড় আস্ত থাকবে না। কিন্তু ঠিক জানালার পাশ দিয়েই বৃষ্টির পানি নামার একটা মোটা লোহার পাইপ নেমে গেছে। পাইপটা মরচে ধরা পিচ্ছিল, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। দরজায় আরেকটা বিকট শব্দ হলো। মনে হলো কবজাগুলো উপড়ে গেছে। রেহান দ্রুত জানালার গ্রিল গলে কার্নিশে পা রাখল। বৃষ্টির পানিতে কার্নিশটা পিচ্ছিল হয়ে আছে। সে পাইপটা 2 হাতে জাপটে ধরল। লোহার ঠান্ডা স্পর্শ তার হাতের তালু কেটে বসল। সে ধীরে ধীরে নামতে শুরু করল। ঠিক তখনই ওপরের ঘর থেকে বিকট এক শব্দ হলো। দরজাটা ভেঙে পড়েছে। রেহান পাইপ ধরে ঝুলে থেকেই ওপরের জানালার দিকে তাকালো। অন্ধকার ঘরের ভেতর থেকে কেউ একজন জানালার দিকে এগিয়ে আসছে। ভাঙা দরজা দিয়ে হলরুমে আলো এসে পড়েছে। সেই আলোয় দেখা গেল একটা লম্বা কালো হাত জানালার বাইরে বাড়িয়ে দিয়েছে কেউ, যেন রেহানকে ধরার চেষ্টা করছে। রেহান দ্রুত হাতে পাইপ বেয়ে নামতে লাগল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মাটি থেকে যখন সে আর মাত্র 5-6 ফুট ওপরে, হঠাৎ তার হাত পিছলে গেল। ধপাস করে সে নিচে কাদার মধ্যে পড়ল। পিঠের উপর প্রচণ্ড আঘাত লাগল, কিন্তু বড় কোনো হাড় ভাঙেনি। রেহান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উঠে বসল। সে এখন বাড়ির বাইরে মুক্ত। কিন্তু সত্যিই কি মুক্ত? সে দৌড়ে গাড়ির দিকে যেতে চাইল। পকেটে চাবি আছে। গাড়ি স্টার্ট দিয়ে এখান থেকে পালাতে হবে। গেটটা খোলা আছে কি? আসার সময় কি সে গেট লাগিয়েছিল? মনে পড়ছে না। রেহান হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ালো। উঠোনটা কাদায় মাখামাখি। সে গাড়ির দিকে 2 পা বাড়াতেই প্রকৃতি তার ভয়াল রূপ দেখালো। আকাশ চিরে এক বিশাল বিদ্যুৎ চমকালো। গুরুম! বজ্রপাতের শব্দে মাটি কেঁপে উঠল। আর সেই বিদ্যুতের তীব্র সাদা আলোয় রেহান দেখল তাকে, বাড়ির প্রধান গেটের ঠিক সামনে, যেখানে কিছুক্ষণ আগে রেহান কিছুই দেখেনি। সেখানে একজন দাঁড়িয়ে আছে। মানুষ, অথবা মানুষের মতো দেখতে কেউ। তার পরনে একটা লম্বা কালো রেইনকোট, যার হুডটা মাথার ওপর টানা। বৃষ্টির মধ্যেও সে পাথরের মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যুতের আলো মাত্র 1 সেকেন্ড স্থায়ী ছিল, কিন্তু রেহানের মনে হলো সময়টা থমকে গেছে। সে স্পষ্ট দেখল ছায়ামূর্তিটির মুখ নেই। হুডের নিচে শুধু অন্ধকার। কিন্তু তার হাত দুটো, তার ডান হাতে ধরা আছে একটা বিশাল বড় দা, মাচিটি। বিদ্যুতের আলোয় দায়ের ধারালো ফলাটা ঝিলিকতিয়ে উঠল। অন্ধকার আবার নেমে এলো, কিন্তু রেহানের চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে রইল। সে কি সোলেমান? না, সোলেমানের গঠন এত লম্বা নয়। তবে কি সেই আগন্তুক? হঠাৎ অন্ধকারের ভেতর থেকে সেই মূর্তিটির গলার স্বর ভেসে এলো। এবার আর ফিসফিসানি নয়, এবার স্পষ্ট, যান্ত্রিক এবং হাড় হিম করা চিৎকার। কোথায় যাচ্ছ রেহান? আমি তো গেট বন্ধ করে দিয়েছি। রেহান গাড়ির দিকে তাকালো। অন্ধকারেও বোঝা যাচ্ছে গাড়ির চাকাগুলো বসে গেছে। কেউ চাকাগুলো ফালা ফালা করে কেটে দিয়েছে। পালানোর পথ বন্ধ। রেহান পেছনের দিকে পা বাড়ালো। বাড়ির ভেতরে ঢোকা যাবে না, সেখানে ওরা আছে। গেট দিয়ে বেরোনো যাবে না, সেখানে আগন্তুক দাঁড়িয়ে আছে দা হাতে। তার সামনে এখন একটাই পথ খোলা, বাগান পেরিয়ে পেছনের জঙ্গলের দিকে যাওয়া, অথবা সেই পরিত্যক্ত আউট হাউসটা, যেখানে সে সোলেমানকে যেতে দেখেছিল। রেহান আউট হাউসের দিকে দৌড় দিল। কাদার ওপর দিয়ে সে আছাড় খেতে খেতে ছুটল। পেছন থেকে ভারী পায়ের শব্দ আসছে। ছপ ছপ ছপ। আগন্তুক দৌড়াচ্ছে। সে রেহানের পিছু নিয়েছে। রেহান আউট হাউসের ভাঙা দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। হাঁপাতে হাঁপাতে সে দরজার পেছনে লুকিয়ে পড়ল। বাইরে বিদ্যুৎ আবার চমকালো। ভাঙা জানালার ফাঁক দিয়ে রেহান দেখল কালো রেইনকোট পরা ছায়ামূর্তিটি আউট হাউসের দিকেই ধীর পায়ে এগিয়ে আসছে। হাতে সেই চকচকে দা। সে জানে রেহান এখানেই আছে। আউটহাউসের দরজাটা নড়বড়ে, কাঠগুলো পচে গেছে। রেহান জানে বাইরের ওই দানবীয় শক্তি যদি একবার জোরে ধাক্কা দেয়, এই দরজা টিকবে না। সে অন্ধকারের মধ্যে হাতড়ে একটা ভারী লোহার ড্রাম দরজার সামনে ঠেলে দিল। তারপর পুরনো জংধারা একটা আলমারি টেনে আনল। দরজার সামনে একটা সাময়িক ব্যারিকেড তৈরি হলো। বাইরে বৃষ্টির শব্দ এবং সেই ভারী পায়ের আওয়াজ। ছপ ছপ। এখন দরজার খুব কাছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আগন্তুক দরজায় ধাক্কা দিল না। সে দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে রইল। তার ভারী নিঃশ্বাসের শব্দ কাঠের ভাঙ দিয়ে শোনা যাচ্ছে। সে যেন রেহানকে নিয়ে খেলছে। শিকার খাঁচায় বন্দি, তাই শিকারই তাড়াহুড়ো করছে না। রেহান আউটহাউসের পেছনের দিকে সরে এলো। মোবাইলের ব্যাটারি 10%-এ নেমে এসেছে। ফ্ল্যাশলাইটের আলোটা এখন ম্লান। ঘরটা মাকড়সার জাল আর ধুলোয় ভর্তি। এক কোণায় জংধরা কিছু কোদাল কাস্তে পড়ে আছে।
আর ঠিক তার পাশেই একটা ভাঙা টেবিলের নিচে পড়ে আছে একটি পুরনো চামড়ার ট্রাঙ্ক। ট্রাঙ্কটার ওপর লেখা এ চৌধুরী। রেহানের মনে পড়ে গেল, প্রলগ বা সুলেমানের কথায় সে আবরার চৌধুরীর নাম শুনেছিল। এটা কি তার ট্রাঙ্ক? রেহান ট্রাঙ্কের ডালাটা খোলার চেষ্টা করল। তালাটা ভাঙা। ক্যাচ করে শব্দ করে ট্রাঙ্কটা খুলে গেল। ভেতরে পুরনো কিছু কাপড়, একটা ভাঙা চশমা এবং একটা কালো রঙের ডায়েরি। ডায়েরির মলারটা ভিজে কিছুটা ফুলে গেছে, কিন্তু ভেতরে লেখাগুলো এখনও পড়া যাচ্ছে। বাইরের আগন্তুক এখনও চুপ। রেহান কাঁপা হাতে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, যদি আমি মরে যাই তবে এই ডায়েরি হবে আমার সাক্ষী। আবরার চৌধুরী, 19 অক্টোবর 1998। রেহান দ্রুত পাতা উল্টাতে লাগল। তার হাতে সময় নেই, তাকে জানতে হবে এই অভিশাপের উৎস কি। 12 অক্টোবর 1998। বাংলোটা সুন্দর, কিন্তু কেয়ারটেকার সুলেমানকে আমার সুবিধের মনে হচ্ছে না। লোকটা কথা কম বলে, আর তার শরীরের চামড়া কেমন যেন ফ্যাকাশে। গ্রামের লোকেরা বলল সুলেমান নাকি 1971-এর যুদ্ধের সময় এই বাড়িতেই মারা গিয়েছিল। তাহলে এই লোকটা কে? আমি কি কোনো মৃতের সাথে কথা বলছি? রেহানের হাত কেঁপে উঠল। সুলেমান মৃত? 15 অক্টোবর 1998। আজ আমি বেসমেন্টের নিচে একটা গোপন কুঠুরি খুঁজে পেয়েছি। সেখানে মেঝের ওপর অদ্ভুত সব নকশা আঁকা, কোনো কালো জাদুর চিহ্ন। আমি ভুল করেছি, আমি ওই নকশাগুলোর ওপর থেকে মাটি সরিয়ে ফেলেছি, আমি ওদের ঘুম ভাঙিয়ে দিয়েছি। 19 অক্টোবর 1998, শেষ এন্ট্রি। লেখাগুলো খুব অগোছালো। কালির আঁচড় দেখে বোঝা যাচ্ছে আবরার খুব তাড়াহুড়ো করে লিখেছিলেন। ঘড়িতে এখন 11:50, সে আসছে। আমি জানি বাঁচার কোনো উপায় নেই, কিন্তু একটা উপায় আছে ওকে থামানোর। ওই কুঠুরিতে, যেখান থেকে ও এসেছে, সেখানে আবার ওকে বন্দি করতে হবে। কিন্তু তার জন্য দরকার রক্তের বলিদান। আমার রক্ত দিয়েই হয়তো এর শেষ হবে। পরবর্তী পাঠক সাবধান, সুলেমান কোনো মানুষ নয়, সে এই বাড়িরই একটা অংশ। আর ওই আগন্তুক, সে তোমার সবচেয়ে কাছের মানুষের বা তোমার নিজের পাপের রূপ ধরে আসবে। তাকে বিশ্বাস করো না, দরজা খুলো না। লেখা ওখানেই শেষ, পাতায় কালচে রক্তের দাগ। রেহান ডায়েরিটা বন্ধ করল। তার মাথা ঘুরছে। সুলেমান মৃত, আর বাইরের ওই রেইনকোট পরা মূর্তিটা সে রেহানেরই কোনো ভয়ের প্রতিচ্ছবি। কিন্তু আবরার লিখেছে ওকে থামানোর উপায় আছে, ওই কুঠুরিতে। কুঠুরিটা কোথায়? বেসমেন্ট? সুলেমান বলেছিল সে রান্নাঘরের পাশে থাকে, কিন্তু রেহান সেখানে তাকে পায়নি। হয়তো রান্নাঘরের ওপাশেই বেসমেন্টের রাস্তা। হঠাৎ আউটহাউসের দরজায় একটা প্রচণ্ড শব্দ হলো। কপ! ধারালো দায়ের কোপ দরজার কাঠের উপর পড়ে ফলাটা কাঠ ভেদ করে ভেতরে ঢুকে এসেছে। রেহানের মুখের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে সেই চকচকে লোহাতা। আগন্তুক এবার আর চুপ করে নেই। দরজার ওপাশ থেকে সে হুঙ্কার দিয়ে উঠল, ডায়েরিটা পড়েছ রেহান? আবরারও পড়েছিল, কিন্তু সেও বাঁচতে পারেনি, তুমিও পারবে না। দাঁটা আবার উঠে গেল, আবার নেমে এলো। কপ! দরজার কাঠেরগুলো চিড়ে যাচ্ছে। লোহার ড্রামটা নড়ে উঠল। ব্যারিকেড ভাঙতে আর বেশি সময় লাগবে না। আগন্তুকের হুট পড়া মাথাটা ভাঙা দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। বিদ্যুতের আলোয় রেহান দেখল হুডের নিচে কোনো মুখ নেই, শুধু একদলা অন্ধকার ঘূর্ণিপাকের মতো ঘুরছে। রেহান হাতের কাছে থাকা একটা শাবল তুলে নিল। সে আগন্তুকের দিকে মারবে না, সে মারল পেছনের টিনের বেড়ায়। ঝনঝন! টিনের বেড়া ফাঁক হয়ে গেল। রেহান সেই ফাঁক দিয়ে নিজেকে ঠেলে বাইরে বের করে দিল। কাদার মধ্যে গড়িয়ে পড়ল সে। বৃষ্টির তোড় বেড়েছে। রেহান আর পেছনে তাকালো না। সে হামাগুড়ি দিয়ে উঠে দৌড় দিল বাংলোর পেছনের দিকে। তার একমাত্র লক্ষ্য বেসমেন্ট। বৃষ্টির ফোঁটাগুলো এখন তীরের ফলার মতো শরীরে বিঁধছে। রেহান কাদা পানি ছিটিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। তার ফুসফুস জ্বলছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু থামার উপায় নেই। পেছনে আউটহাউসের টিনের বেড়ায় একটা বিকট শব্দ হলো, ঝনঝন। আগন্তুক সেই টিনের বেড়া উপড়ে ফেলে বেরিয়ে এসেছে। তার ভারী বুট জুতো কাদার ওপর পড়ার শব্দ, ছপ ছপ। রেহানের কানে মৃত্যু ঘণ্টার মতো বাজছে। সে দৌড়াচ্ছে না, সে শিকার করছে। রেহান বাংলোর পেছনের বারান্দায় উঠে এলো। রান্নাঘরের পেছনের দরজাটা সামনেই। সাধারণত এসব দরজা ভেতর থেকে লাগানো থাকে, কিন্তু রেহানের ভাগ্য ভালো। নাকি এটা কোনো ফাঁদ? দরজাটা সামান্য ফাঁক করা। রেহান এক ধাক্কায় ভেতরে ঢুকে পড়ল। দ্রুত হাতে দরজাটা বন্ধ করে দিল সে। ছিটকিনি তুলে দিল। তারপর পাশে থাকা একটা ভারী চালের ড্রাম ঠেলে দরজার সামনে এনে রাখল। বাইরে থেকে কোনো শব্দ নেই, কোনো ধাক্কা নেই, কোনো হুঙ্কার নেই। আগন্তুক কি হারিয়ে গেল, নাকি সে জানে এই ঘরের ভেতরে রেহান আটকা পড়েছে? রেহান মোবাইলের আলোটা জ্বালালো,
চার্জ এখন লালে নেমে এসেছে। যে কোনো মুহূর্তে মোবাইল বন্ধ হয়ে যাবে। রান্নাঘরটা বিশাল, পুরনো আমলের চুলা, ধোঁয়ায় কালো হয়ে যাওয়া দেয়াল, বাতাসে পচা পেঁয়াজ আর ফাঙ্গাসের গন্ধ। রেহান ডায়ের কথাগুলো মনে করার চেষ্টা করল। আমি বেসমেন্টের নিচে একটা গোপন কুঠিরি খুঁজে পেয়েছি, রান্নাঘরের মেঝের নিচে। রেহান মেঝের দিকে আলো ফেলল। মোজাইক করা মেঝে, কিন্তু চুলার ঠিক পাশে যেখানে একটা পুরনো কাঠের আলমারি রাখা, সেখানটায় মেঝের রং একটু অন্যরকম। রেহান আলমারিটার কাছে গেল। এটা একা সরানো অসম্ভব, কিন্তু বাঁচার তাগিদ মানুষের শরীরে অতিপ্রাকৃত শক্তি এনে দেয়। সে দাঁতে দাঁত চেপে আলমারিটা ধরে টান দিল। চোখ ভারী কাঠের ঘষটে যাওয়ার শব্দে রান্নাঘর কেঁপে উঠল। আলমারিটা একটু সরতেই নিচে কিছু একটা বেরিয়ে পড়ল। কাঠের একটা পাটাতন, চারকোনা একটা দরজা মেঝের সাথে মিশে আছে, তার উপর একটা লোহার আংটা। বেসমেন্টের দরজা। রেহান আংটাটা ধরে টান দিল, খুলছে না, জং ধরে জ্যাম হয়ে আছে। সে শাবলটা খুঁজল, কিন্তু শাবল সে আউটহাউসেই ফেলে এসেছে। ঠিক তখনই রান্নাঘরের জানালায় শব্দ হলো, ঠক ঠক। রেহান চমকে জানালার দিকে তাকালো। কাঁচের ওপাশে সেই হুড পরা মূর্তিটা দাঁড়িয়ে আছে। বিদ্যুতের আলোয় দেখা গেল সে হাতের দাটা দিয়ে কাঁচের ওপর টোকা দিচ্ছে, যেন সে বলছে, আমি তোমাকে দেখছি। রেহান সর্বশক্তি দিয়ে আবার আংটাটা টানল। তার হাতের নখ উল্টে রক্ত বের হয়ে গেল। খোল খোল শয়তান, রেহান চিৎকার করে উঠল। বাইরে থেকে আগন্তুক এবার আর টোকা দিল না। সে দা দিয়ে কাঁচের ওপর সজোরে আঘাত করল। ঝনঝন কাঁচ ভেঙে ভেতরে ছড়িয়ে পড়ল। একটা কালো হাত গ্রিল গলে ভেতরে ঢুকে ছিটকিনিটা খোলার চেষ্টা করছে। রেহান মরিয়া হয়ে আংটার ভেতরে নিজের জ্যাকেটের হাতা ঢুকিয়ে একটা লিভারেজ তৈরি করল। তারপর হ্যাঁচকা টান দিল, মর মর। কাঠের পাটাতনটা গোঙাতে গোঙাতে খুলে গেল। ভেতর থেকে ভকভক করে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। মাটির নিচের স্যাঁতসেঁতে গন্ধ, অন্ধকার গহ্বর। নিচে কিছুই দেখা যাচ্ছে না, কোনো মই নেই, সিঁড়ি আছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু ওপরে থাকার মানে নিশ্চিত মৃত্যু। জানালা দিয়ে আগন্তুক এখন ভেতরে ঢোকার চেষ্টা করছে। তার শরীরটা গ্রিলের ফাঁক দিয়ে অদ্ভুতভাবে বেঁকে চুড়ে ভেতরে ঢুকছে, যেন তার শরীরে কোনো হাড় নেই। তরল অন্ধকারের মতো সে রান্নাঘরে প্রবেশ করছে। রেহান আর ভাবল না। সে মোবাইলটা দাঁতে কামড়ে ধরল, তারপর সেই অন্ধকার গহ্বরে ঝাঁপ দিল। পায়ের নিচে মাটি পেল না সে, গড়িয়ে পড়ল পাথরের সিঁড়ির ওপর। গড়াতে গড়াতে সে নিচে নামতে লাগলো। কোনোই হাঁটু ছড়ে গেল। অবশেষে একটা সমতল জায়গায় এসে সে থামল। মোবাইলটা মুখ থেকে ছিটকে পড়ে গেছে, কিন্তু সৌভাগ্যবশত আলোটা এখনও জ্বলছে। রেহান উঠে বসল, উপরের দিকে তাকালো। সেই চারকোনা ফোকর দিয়ে রান্নাঘরের আলো দেখা যাচ্ছে, এবং সেই আলোয় দেখা গেল সেই আগন্তুক ফোকরের মুখে এসে দাঁড়িয়ে আছে। সে নিচে নামছে না, সে শুধু তাকিয়ে আছে। তারপর সে ধীরে ধীরে কাঠের পাটাতনটা নামিয়ে দিল। ধরাস শব্দ করে বেসমেন্টের দরজা বন্ধ হয়ে গেল। রেহান অন্ধকারে ডুবে গেল। সে এখন মাটির নিচে অবরুদ্ধ, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মোবাইলের স্ক্রিনে আলো জ্বলে উঠল শেষবারের মতো। ব্যাটারি এমটি, শাটিং ডাউন। রেহান অন্ধকারে বসে রইল। তার মনে হলো সে নিজের কবরে নিজেই প্রবেশ করেছে। কিন্তু তখনই অন্ধকারের ভেতর থেকে, বেসমেন্টের আরও গভীর থেকে একটা শব্দ ভেসে এলো। কেউ একজন দিয়াশলাই জ্বালালো, খস। আর সেই ছোট্ট আগুনের শিখায় রেহান দেখল সে একা নয়। ঘরের কোনায় একটা চেয়ারে বসে আছে কেউ, বৃদ্ধ সোলেমান। তার গলার কাছে একটা গভীর কাটা দাগ আছে, সেখান থেকে এখনও তাজা রক্ত চুইয়ে পড়ছে। সোলেমান মিটমিট করে হাসল। বলেছিলাম না সাহেব, পালাবার পথ নেই। স্বাগতম আমাদের নরকে। দিয়াশলাইয়ের কাঠিটা পুড়ে প্রায় সোলেমানের আঙুল পর্যন্ত চলে এসেছে, কিন্তু বৃদ্ধের কোনো ভাবান্তর নেই। তার গলার কাটা দাগটা আগুনের আলোয় হাঁ করা এক গহ্বরের মতো দেখাচ্ছে। রেহান পাথরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। তার শরীর অবশ, কিন্তু মস্তিষ্কে ভয়ের চেয়ে এখন কৌতূহল এবং বাঁচার তাগিদ বেশি। আপনি আপনি কে? রেহানের গলা দিয়ে স্বর বেরোলো খুব কষ্টে। সোলেমান কাঠিটা ফুঁ দিয়ে নিভিয়ে দিল না। সে হাত বাড়িয়ে পাশে রাখা একটা হারিকেনের সোলতে আগুন দিল। হলুদ আলোয় বেসমেন্টটা আলোকিত হলো। ঘরটা খুব বড় নয়, চারপাশ পাথরের দেয়াল দিয়ে ঘেরা। পুরনো ভাঙা আসবাবপত্র আর ধুলোর স্তূপ ছাড়া আর কিছু নেই। আমি কে সেটা বড় কথা নয় সাহেব, সোলেমান ফিসফিস করে বলল। তার কথা বলার সময় গলার কাটা স্থানটা ভয়ানকভাবে নড়ছে। বড় কথা হলো আপনি এখানে কেন এসেছেন? আবরার সাহেবও এসেছিলেন, তিনিও এই ভুলটাই করেছিলেন। আবরার চৌধুরী? উনি কোথায়?
ওনার ডায়েরি আমি পেয়েছি। সোলেমান করুণ চোখে তাকালো ঘরের এক কোণায়। সেখানে অন্ধকারের মধ্যে একটা লোহার দরজা দেখা যাচ্ছে। দরজার গায়ে অদ্ভুত সব নকশা খোদাই করা, এবং দরজার সামনে মোটা শিকল দিয়ে একটা বিশাল তালা ঝোলানো। তবে তালাটা সাধারণ নয়, ওটা লাল কাপড়ে মোড়ানো, আর তার উপর শুকিয়ে যাওয়া ফুলের মালা। উনি ওই ঘরের ভেতরে, সোলেমান বলল। 1998 সালের সেই রাতে উনি ওই ঘরে ঢুকেছিলেন শয়তানটাকে বন্দি করতে, কিন্তু তিনি জানতেন না শয়তানকে বন্দি করতে হলে একজনকে নিজের প্রাণ দিতে হয়। তিনি আর বেরোতে পারেননি। রেহান উঠে পারালো, হারিকেনটা হাতে তুলে নিল। মানে উনি ভেতরে মারা গেছেন? উনি নিজেকে বলিদান দিয়েছেন, সোলেমান বলল। কিন্তু তাতে কাজ হয়নি, শয়তানটা মরেনি, সে শুধু ঘুমিয়ে পড়েছিল। আর আজ আপনি তাকে আবার জাগিয়ে তুলেছেন। রেহান লোহার দরজার দিকে এগিয়ে গেল, শরীরটা হিম হয়ে আসছে। এই সেই তালাবদ্ধ কুঠুরি, যার কথা আবরার ডায়েরিতে লিখেছিলেন, যেখানে গোপন কুঠুরি আছে, যেখানে কালো জাদুর নকশা আছে। চাবি কোথায়? রেহান সোলেমানের দিকে ফিরল। সোলেমান হাসল, সেই হাসিটা বড়ই বিষণ্ণ। চাবি তো আপনার পকেটে সাহেব, যেটা আপনি ওপরের দরজার সামনে পেয়েছিলেন। রেহান চমকে পকেটে হাত দিল। হ্যাঁ, সেই পিতলের চাবিটা এখনও তার পকেটে আছে। সে ভেবেছিল ওটা ওপরের ঘরের চাবি, কিন্তু ওটা আসলে এই অভিশপ্ত কুঠুরির চাবি। অদগন্তুক ইচ্ছে করেই চাবিটা তার পথে ফেলে রেখেছিল। সে চেয়েছিল রেহান এই পর্যন্ত আসুক। এটা খুলবেন না সাহেব, সোলেমান সতর্ক করল। এটা খুললে আর ফেরার পথ থাকবে না। রেহান সোলেমানের দিকে তাকালো। না খুললে কি আমি বাঁচব? উপরের দরজা বন্ধ, আপনি মৃত, আর বাইরে ওই শয়তানটা ঘুরছে। আমার হাতে আর কোনো অপশন নেই। আবরার লিখেছে এটাকে শেষ করার উপায় এই ঘরের ভেতরেই আছে। সোলেমান আর কিছু বলল না। সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগল। হারিকেনের আলোয় রেহান দেখল সোলেমানের শরীরটা ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। যাওয়ার আগে সোলেমানের শেষ কথাটা বাতাসে ভেসে লইল, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় রেহান। রেহান এখন সম্পূর্ণ একা। সামনে সেই বিশাল লোহার দরজা। সে চাবিটা বের করল, হাত কাঁপছে। তালার ছিদ্রে চাবিটা ঢোকালো সে। ক্লিক। মরচে ধরা তালাটা আশ্চর্যজনকভাবে খুব সহজেই খুলে গেল, যেন ওপাশ থেকে কেউ চুম্বকের মতো চাবিটাকে টানছিল। রেহান শিকলটা নামিয়ে ফেলল, দরজাটা টান দিল। ভারী লোহার দরজাটা খুলে গেল। ভেতর থেকে ভকভক করে একটা পচা গন্ধ বেরিয়ে এলো। কিন্তু গন্ধটা লাশের নয়, গন্ধটা বহু বছরের জমে থাকা আক্রোশের। রেহান হারিকেনটা উঁচু করে ভেতরে ঢুকল। ঘরটা গোলাকার, মেঝেতে শ্বেতপাথর বসানো, আর ঠিক মাঝখানে লাল রঙের একটা বিশাল বৃত্ত আঁকা। বৃত্তের ভেতরে অদ্ভুত সব জ্যামিতিক নকশা। নকশাগুলোর ঠিক মাঝখানে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে। কঙ্কালটার হাড়গুলো কালো হয়ে গেছে। তার বুকের পাঁজর ভেদ করে একটা রূপোর ছুরি গেঁথে আছে মেঝেতে। তার এক হাতে ধরা একটা ছোট মদের বোতল, নাকি বিষের, আর অন্য হাতে একটা জরাজীর্ণ কাগজ। রেহান বুঝতে পারল এটাই আবরার চৌধুরী। সে ধীর পায়ে কঙ্কালটার কাছে গেল, কাগজটা তুলে নিল। কাগজটা প্রায় গুঁড়ো হয়ে যাচ্ছে। তাতে অস্পষ্ট অক্ষরে লেখা, মন্ত্রটা ভুল ছিল, ওকে মারার জন্য আমার প্রাণ যথেষ্ট নয়। ও চায় তাজা রক্ত, ও চায় এমন কাউকে যে স্বেচ্ছায় এখানে আসবে। রেহানের হাত থেকে কাগজটা পড়ে গেল। স্বেচ্ছায়? রেহান তো স্বেচ্ছায় এখানে আসেনি। নাকি এসেছে? সে নিজেই ছুটি কাটাতেই বাংলো বুক করেছিল। সে নিজেই কৌতূহলের বশে ডায়েরি পড়েছে। সে নিজেই চাবি দিয়ে এই দরজা খুলেছে। হঠাৎ করেই পেছনের লোহার দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে গেল। রেহান চমকে পেছনে ফিরল। দরজাটা আর খুলছে না, সে আটকা পড়েছে। আর ঠিক সেই মুহূর্তে মেঝের উপর আঁকা লাল বৃত্তটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। কালো ধোঁয়া। ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে দুটো জলজলে লাল চোখ রেহানের দিকে তাকিয়ে আছে। কঙ্কালটার বুকের পর গেঁথে থাকা রূপোর ছুরিটা নড়ে উঠল, যেন অদৃশ্য কোনো হাত সেটাকে টেনে বের করছে। একটা গমগমে গলার স্বর পুরো ঘর কাঁপিয়ে দিল। এবার আর সোলেমানের গলা নয়, বাচ্চার গলা নয়, এটা ওই আদিম শয়তানের আসল স্বর। ধন্যবাদ রেহান, আমাকে মুক্ত করার জন্য। কালো ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে ছাদ ছুঁয়েছে। আগুনের লেলিহান শিখার মতো সেগুলো নড়ছে, কিন্তু তার কোনো উত্তাপ নেই। আছে শুধু এক হাড় কাঁপানো শীতলতা। সেই ধোঁয়ার ভেতর থেকে যে অবয়বটি বেরিয়ে আসছে তার কোনো নির্দিষ্ট আকার নেই। মুহূর্তের মধ্যে সেটা পাল্টে যাচ্ছে।
কখনো সেটা আবরার চৌধুরীর মতো দেখতে, কখনো সোলেমানের মতো, আবার কখনো সেটা রেহানের নিজেরই এক বিকৃত প্রতিচ্ছবি। রেহান পিছিয়ে যেতে চাইল, কিন্তু পিঠ ঠেকল বন্ধ লোহার দরজায়। পালানোর পথ নেই। শয়তানটা এবার একটা আকার ধারণ করল, সেই রেইনকোট পরা মূর্তিটা, কিন্তু এবার তার হুড নামানো। তার মুখটা রেহানের অবিকল মকল, শুধু চোখ দুটো আগুনের মতো লাল এবং মুখের চামড়া পচে গলে পড়ছে। ভয় পাচ্ছ রেহান? সত্তাটি তার নিজের গলায় কথা বলল, কিন্তু গলার স্বরটা এমন যেন হাজারটা সাপ একসঙ্গে হিস হিস করছে। ভয় পেও না, কষ্ট বেশিক্ষণ হবে না। আমার শুধু একটা শরীর দরকার, এই পচা মাটির নিচে আর ভালো লাগছে না। সত্তাটি হাত বাড়ালো, ধোঁয়ার তৈরি হাতটা লম্বা হয়ে রেহানের গলার দিকে এগিয়ে এলো। রেহান ছিটকে সরে গেল। সে আবরার চৌধুরীর কঙ্কালটার দিকে তাকালো, কঙ্কালের বুকে বিঁধে থাকা সেই রূপোর ছুরিটা। আবরার কেন ওটা বুকে বিধিয়ে রেখেছিলেন? নিজেকে মারার জন্য? নাকি এই ছুরিটাই একমাত্র অস্ত্র যা দিয়ে এই অশুভ শক্তিকে আটকানো যায়? রেহান এক লাফে কঙ্কালটার দিকে ঝাঁপ দিল। সত্তাটি ব্যাপারটা বুঝতে পেরে হুঙ্কার দিয়ে উঠল, ওটা ধরবি না। কালো ধোঁয়াটা চাবুকের মতো আছড়ে পড়ল রেহানের পায়ে। রেহান আছাড় খেয়ে মেঝেতে পড়ল। মনে হলো তার হাড়গোড় গুঁড়ো হয়ে গেছে। পা ধরে সত্তাটি তাকে টেনে হিচড়ে লাল বৃত্তের দিকে নিয়ে যাচ্ছে। ছেড়ে দে, ছাড় আমাকে! রেহান হাত পা ছুটতে লাগলো। সে মেঝে আঁকড়ে ধরার চেষ্টা করল, কিন্তু শ্বেত পাথর বড় পিচ্ছিল। সে ধীরে ধীরে সেই অশুভ নকশার কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। সত্তাটি হাসছে। আবরার দুর্বল ছিল, সে নিজেকে বলি দিয়েছে, কিন্তু তুই আমাকে নতুন জীবন দিবি। রেহানের হাতটা কঙ্কালটার পায়ের কাছে পৌঁছল। সে সর্বশক্তি দিয়ে শরীরটা মোচড় দিল। সত্তাটি তাকে টানছে। রেহান আরেকটু সামনে এগোলো। তার আঙুলগুলো কঙ্কালের পাঁজরের হাড় স্পর্শ করল। আরেকটু, আর মাত্র 1 ইঞ্চি। সত্তাটি এবার রেহানের গলা চেপে ধরল অদৃশ্য হাত দিয়ে। রেহানের চোখ উল্টে আসছে, নিঃশ্বাস বন্ধ। কিন্তু ঠিক সেই মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে মানুষের ভেতরে যে আদিম শক্তি জেগে ওঠে, সেই শক্তিতে রেহান হাত বাড়ালো। তার মুঠো গিয়ে পড়ল রূপোর ছুরিটার হাতলে। সে হ্যাচকা টান দিল। খচ! বহু বছরের পুরনো হাড় ভেঙে ছুরিটা বেরিয়ে এলো। আবরারের কঙ্কালটা হুড়মুড় করে ধুলো হয়ে ভেঙে পড়ল। ছুরিটা হাতে আসতেই রেহানের মনে হলো সে এক টুকরো জ্বলন্ত কয়লা ধরে আছে, কিন্তু সে ছাড়ল না। সে ঘুরে দাঁড়িয়ে অন্ধকারের দিকে ছুরিটা চালালো। তফাৎ যা, সরে যা! ছুরিটা বাতাসে শোঁ করে শব্দ করল, আর অদ্ভুতভাবে ছুরিটা থেকে একটা নীলচে আভা বিচ্ছুরিত হলো। যে কালো ধোঁয়াটা রেহানের গলা টিপে ধরেছিল, সেটা ছুরিটার স্পর্শ পেতেই ছিটকে সরে গেল। সত্তাটি আর্তনাদ করে উঠল, এমন এক বিকট চিৎকার যা মানুষের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো। রূপো, পবিত্র রূপো! সত্তাটি রাগে ফুঁসছে। সে দেয়ালের সাথে মিশে গেল। কালো ছায়া হয়ে সে ঘরের চারপাশে ঘুরতে লাগলো। সে সরাসরি রেহানকে আক্রমণ করতে পারছে না। ওই ছুরিটা একটা অদৃশ্য ঢাল তৈরি করেছে। রেহান হাঁটু গেড়ে বসে হাঁপাচ্ছে। তার হাতে এখন অস্ত্র আছে, কিন্তু সে জানে এটা দিয়ে বেশিক্ষণ টিকা যাবে না। তাকে এই ঘর থেকে বের হতে হবে। সে লোহার দরজার দিকে তাকালো, বন্ধ। সে ছুরিটা নিয়ে দরজার তালার জায়গায় আঘাত করল। ঠং! কোনো কাজ হলো না। লোহা কাটবে না এই ছুরি। তাহলে উপায়? হঠাৎ রেহানের নজর পড়ল মেঝের উপর সেই লাল বৃত্তটার ওপর। ধোঁয়াটা সেখান থেকেই বেরোচ্ছে। আবরার ডায়েরিতে লিখেছিলেন, ওকে থামানোর উপায় কুঠুরিতেই আছে। আবরার ছুরিটা নিজের বুকে বিধিয়ে রেখেছিলেন। কেন? কারণ তিনি বৃত্তের মাঝখানে বসেছিলেন। তিনি নিজেকে সিল বা মোহর হিসাবে ব্যবহার করেছিলেন, যাতে শয়তান বের না হতে পারে। রেহান বুঝতে পারল তাকে কি করতে হবে। তাকে নিজেকে মারতে হবে না, কিন্তু ওই উৎসটাকে বন্ধ করতে হবে। রেহান দৌড়ে বৃত্তের মাঝখানে গেল। সত্তাটি মরিয়া হয়ে তাকে আটকানোর চেষ্টা করল। আসবাবপত্র, পাথর সবকিছু হাওয়ায় ভাসিয়ে রেহানের দিকে ছুঁড়ে মারল। রেহানের কপালে একটা পাথর এসে লাগল। রক্ত গড়িয়ে পড়ল চোখে। তবুও সে থামল না। সে বৃত্তের ঠিক মাঝখানে, যেখানে আবরারের কঙ্কাল ছিল, সেখানে ছুরিটা সজোরে গেঁথে দিল। ফিরে যা, যেখানে ছিলে সেখানে ফিরে যা! বুম! মাটির নিচে যেন বোমা ফাটল। বৃত্তটা কেঁপে উঠল ভূমিকম্পের মতো। লাল বৃত্তটা দাউ দাউ করে জ্বলে উঠল। সত্তাটি একটা দীর্ঘ করুণ আর্তনাদ করে আগুনের কুণ্ডলির দিকে কেনে যেতে লাগল, যেন কোনো বিশাল ভ্যাকিউম ক্লিনারে ধোঁয়া শুষে নিচ্ছে। আমি ফিরব, আমি আবার ফিরব রেহান! ধোঁয়াটা পাক খেতে খেতে মেঝের ফাটলে ঢুকে গেল। রেহান ছিটকে দূরে পড়ে গেল। ঘরটা কাঁপছে। ছাদ থেকে পাথর খসে পড়ছে। এই বেসমেন্ট ধসে পড়বে এখনই। হঠাৎ ক্যাচ শব্দে লোহার দরজাটা খুলে গেল।
শয়তানের শক্তি দুর্বল হতে দরজাটা তার বাঁধন হারিয়েছে। রেহান হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগোলো। তার শরীরে আর শক্তি নেই, কিন্তু তাকে বাঁচতে হবে। সে করিডোর দিয়ে হামাগুড়ি দিল সিঁড়ির দিকে। উপরে ওঠার সিঁড়িটা সামনে, কিন্তু রেহান যখন প্রথম ধাপে পা দিল তখন ঘড়িতে একটা শব্দ হলো। রেহানের হাতের ঘড়িটা বন্ধ ছিল এতক্ষণ। হঠাৎ সেটা চলতে শুরু করলো। কাঁটাগুলো ঘুরছে উল্টো দিকে। 12টা, 11টা, 10টা। সময় পিছনের দিকে যাচ্ছে। নাকি শয়তান তাকে অন্য কোনো সময়ের ফাঁদে ফেলছে? রেহান সিঁড়ি বেড়ে ওপরে উঠল। রান্নাঘরের ফোকর দিয়ে সে নিজেকে টেনে তুলল। রান্নাঘরে এখন সকালের আলো ফোটার কথা, কিন্তু রেহান উঠে দেখল বাইরে এখনও ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি পড়ছে, আর হলরুমে সেই গ্র্যান্ডফাদার ক্লকটা ঢং ঢং করে বাজল। একবার, দুবার, রাত 2টো। দ্বিতীয় প্রহর শেষ হলো। রাত এখনও বাকি। রেহান বুঝল শয়তানকে সে মাটির নিচে বন্দি করেছে ঠিকই, কিন্তু এই বাড়িটা নিজেই এক জীবন্ত ফাঁদ। আর তার হাতে ধরার উপর ছুরিটা এখন কালো হয়ে গেছে। ওটার শক্তি শেষ। সামনে দাঁড়িয়ে আছে সোলেমান। এবার আর সে ধোঁয়া নয়, এবার সে সশরীরে দাঁড়িয়ে, হাতে একটা কুঠার। সোলেমান হাসল। সাহেব, নিচে তো খেলা শেষ করলেন, কিন্তু ওপরের মেহমানদের বিদায় দেবেন না? সুলিমানের কুঠারটা বাতাস চিরে সা করে নেমে এলো। রেহান শেষ মুহূর্তে শরীরটা একপাশে সরিয়ে নিল। কুঠারের ফলাটা কাঠের ফ্লোরে গেঁথে গেল গভীরভাবে। সলিমান কুঠারটা টেনে বের করার চেষ্টা করছে। তার হাড় জিরজিরে হাতগুলো কাঁপছে। রেহানের হাতে সেই কালো হয়ে যাওয়া রূপোর ছুরিটা এখনো ধরা। সে জানে এই ছুরির জাদুকরী শক্তি আর নেই, কিন্তু এটি এখনও একটি ধারালো অস্ত্র। বাঁচার তাগিদে রেহান ছুরিটা সোজা সোলেমানের বুকে আমূল গেঁথে দিল। কোনো রক্তের ফোঁয়ারা ছুটল না, কোনো চিৎকার হলো না। সোলেমান শুধু অবাক হয়ে নিজের বুকের দিকে তাকালো। তার শরীরটা হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করল। চামড়াগুলো কাগজের মতো কুঁকড়ে গেল। মুহূর্তের মধ্যে চোখের সামনে সোলেমানের দেহটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। মেঝেতে শুধু পড়ে রইল তার পরনের জহর কোটটা এবং একগাদা ধুলো আর খড়। সোলেমান মানুষ ছিল না, সে ছিল খড় আর মাটির তৈরি এক পুতুল। এই বাড়ির অশুভ শক্তি তাকে ব্যবহার করছিল মাধ্যম হিসেবে। রেহান দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার সারা শরীরে ব্যথা, কপালে রক্ত। সে বেঁচে গেছে। কিন্তু ঠিক তখনই হলরুমের গ্র্যান্ডফাদার ক্লকটা আবার বেজে উঠল। ঢং ঢং ঢং। রাত 3টে নয়, ঘড়িটা পাগলের মতো বাজছে। 13 বার, 14 বার, 15 বার। আর সেই শব্দের সাথে সাথে সদর দরজাটা, যেটা এতক্ষণ বন্ধ ছিল, সেটা দড়াম করে খুলে গেল। বাইরে ঝড় এখন প্রলয়ঙ্করী রূপ নিয়েছে। আর সেই ঝড়ের মাঝখানে দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে সে, আগন্তুক। সেই লম্বা রেইনকোট, মাথায় হুড, হাতে সেই বিশাল দা। বিদ্যুতের আলোয় তার ছায়াটা হলরুমের মেঝেতে রেহানের পা পর্যন্ত দীর্ঘ হলো। রেহান আর পালাতে চাইল না। তার দৌড়ানোর শক্তি শেষ। সে ছুরিটা ফেলে দিল। ওটা দিয়ে এই ছায়াকে মারা যাবে না। কে তুমি? রেহান চিৎকার করে উঠল। তার গলার স্বর ফেটে চৌচির হয়ে গেল। কি চাও আমার কাছে? আমি তো আবরারের মতো নিজেকে শেষ করিনি। আমি তো লড়েছি, তবে কেন আমাকে ছাড়ছ না? আগন্তুক ধীরে পায়ে ঘরের ভেতরে ঢুকল। তার প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছে। সে রেহানের সামনে এসে দাঁড়ালো। মাত্র 2 হাত দূরত্ব। বৃষ্টির পানি তার রেনকোট বেয়ে গড়িয়ে পড়ছে। একটা উৎকট পচা গন্ধ রেহানের নাকে এলো। কিন্তু এটা লাশের গন্ধ নয়, এটা পাপের গন্ধ। পুরনো চাপা দেওয়া পাপ। আগন্তুক কথা বলল না। সে ধীরে ধীরে তার হাতটা তুলল, হাতের দাটা মেঝেতে ফেলে দিল। ঝনঝন। তারপর তার হাতটা হুডের দিকে নিয়ে গেল। রেহানের হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এসেছে। সে এখন দেখবে, সে দেখবে ওই অন্ধকারের নিচে কি আছে। আগন্তুক হুডটা পেছনে নামিয়ে দিল। বিদ্যুৎ চমকালো আবার। তীব্র সাদা আলোয় ঘরটা ভেসে গেল। আর রেহান দেখল সেই মুখ। রেহান চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে আতঙ্কে পাথর হয়ে গেল। আগন্তুকের কোনো বিকৃত মুখ নেই, কোনো কঙ্কাল নেই, কোনো শয়তানের মুখ নেই। আগন্তুকের মুখটা রেহানের নিজের। হ্যাঁ, অবিকল রেহানের মুখ। একই চোখ, একই নাক, একই ঠোঁট। কিন্তু পার্থক্য একটাই, এই রেহানের মুখটা ফ্যাকাশে, মৃত। তার চোখের মণি দুটো সাদা, আর তার কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, যেমনটা রেহানের কপালে এখন পড়ছে। আর তার গলার কাছে একটা গভীর ক্ষত দাগ। আগন্তুক রেহান হাসল। সেই হাসিটা রেহানের খুব চেনা। এটা সেই হাসি,
যা সে শেষবার হেসেছিল ঢাকায় সেই বৃষ্টির রাতে। চিনতে পারছো না রেহান, নাকি ভুলে গেছো? রেহান মাথা নাড়ল। না, এটা হতে পারে না। আমি বেঁচে আছি। তুমি কে? তুমি কি সত্যি বেঁচে আছো? আগন্তুক এক পা এগিয়ে এলো। মনে করার চেষ্টা করো রেহান, 3 দিন আগে ঢাকা সিলেট হাইওয়ে, প্রচণ্ড বৃষ্টি। তোমার গাড়ির গতি ছিল 100-র ওপরে। ব্রেক ফেল করেছিল, তাই না? রেহানের মস্তিষ্কে একটা বিস্ফোরণ হলো। স্মৃতির দরজাটা ভেঙে গেল। গাড়ি, বৃষ্টি, পিছলি রাস্তা, একটা বিশাল ট্রাকের হেডলাইট, কাঁচ ভাঙার শব্দ, স্টিয়ারিং হুইলে বুকে আঘাত। না, আমি বেঁচে গেছি। আমি গাড়ি থেকে বেরিয়েছিলাম। আমি এই বাংলোতে এসেছি। তুমি গাড়ি থেকে বেরোওনি রেহান। তোমার শরীরটা এখনও ওই দুমড়ে যাওয়া গাড়ির ভেতরে স্টিয়ারিং হুইলে আটকে আছে। রক্তে ভেসে যাচ্ছে হাইওয়ে। রেহান নিজের শরীরের দিকে তাকালো। এতক্ষণ সে যা দেখছিল, কাদা, ছড়ানো দাগ, সব মিলিয়ে যাচ্ছে। তার বদলে সে দেখছে তার বুকে গভীর ক্ষত, কাঁচের টুকরো গেঁথে আছে সারা শরীরে, তার জামাকাপড় রক্তে ভিজে জবজবে। তাহলে তাহলে এই বাড়ি, সোলেমান, আবরার? রেহান বিড়বিড় করল। এটা নরক নয় রেহান, এটা তোমার পারগাটরি, মধ্যবর্তী স্থান। আবরার চৌধুরী, সোলেমানেরা কেউ বাস্তব নয়। এরা এই অভিশপ্ত পাহাড়ের স্মৃতি। যারা এখানে অপঘাতে মরেছে, তাদের স্মৃতি। তুমি এখানে এসেছো কারণ তুমি মেনে নিতে পারোনি যে তুমি মৃত। তুমি পালাতে চেয়েছিলে। তাই এই বাড়ি তোমার জন্য ভয়ের এক জগৎ তৈরি করেছে। তোমার নিজের ভয়, তোমার নিজের অপরাধবোধ এই আগন্তুক সেজে তোমাকে তাড়া করেছে। আমি মৃত। রেহান মেঝের ওপর বসে পড়ল। তার চোখের জল রক্তের সাথে মিশে যাচ্ছে। রাত 3টে বাজতে চলল রেহান। মধ্যরাতের আগন্তুক অন্য কেউ নয়, তুমি নিজেই। তুমি নিজের দরজায় কড়া নাড়ছিলে, নিজেকে জাগানোর জন্য, যাতে তুমি বুঝতে পারো তোমার সময় শেষ। আগন্তুক হাত বাড়িয়ে দিল রেহানের দিকে। এসো, যাবার সময় হয়েছে। ওই পারে সবাই অপেক্ষা করছে। রেহান হাতটা ধরল। আগন্তুকের হাতটা আর ঠান্ডা নয়, এখন সেটা উষ্ণ। ঘরটা কাঁপতে শুরু করল। দেওয়ালগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। ছায়াতরু বাংলো ধীরে ধীরে অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে। শুধু বৃষ্টির শব্দটা রয়ে গেল। কিন্তু এবার আর সেটা ভয়ের শব্দ নয়, সেটা মুক্তির শব্দ। টানা 3 দিন ধরে চলা অবিরাম বর্ষণ অবশেষে থেমেছে। পূব আকাশে ভোরের ধূসর আলো ফুটতে শুরু করেছে। চা পাতার উপর জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো চকচক করছে। কিন্তু সেই সুন্দর দৃশ্যের নিচে পাহাড়ের খাদের গভীর অন্ধকারে লুকিয়ে আছে এক বীভৎস দৃশ্য। হাইওয়ের ঠিক যে বাঁকটাতে বড় একটা কড়ই গাছ আছে, তার নিচেই রেলিং ভাঙা। চাকা পিছলে একটা গাড়ি প্রায় 300 ফুট নিচে গভীর খাদে গিয়ে পড়েছে। ঝোপঝাড় আর লতাপাতা গাড়িটাকে এমনভাবে ঢেকে রেখেছিল যে গত 3 দিনে কেউ ওটা দেখতে পায়নি। সাইরেনের শব্দে চায়ের বাগানের নিস্তব্ধতা ভাঙল। হাইওয়ে পুলিশের একটা রেকার ভ্যান আর অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো রাস্তার ধারে। ইন্সপেক্টর শফিক গাড়ি থেকে নেমে রেইনকোটের হুডটা নামালেন। নিচে উদ্ধারকর্মীরা দড়ি বেয়ে নামছে। কি অবস্থা? শফিক ওয়াকিটকিতে জিজ্ঞেস করলেন। নিচ থেকে কনস্টেবলের যান্ত্রিক গলা ভেসে এলো। স্যার, সিলভার রঙের সেডান কার, দুমড়ে মুচড়ে গেছে। ভেতরে একজনই আছে, ড্রাইভিং সিটে। বেঁচে আছে? না স্যার, বডি পচে গন্ধ বেরোচ্ছে। দেখে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টটা 2-3 দিন আগেই হয়েছে। স্টিয়ারিং হুইলের চাপে বুক থেতলে গেছে। শফিক দীর্ঘশ্বাস ফেললেন। প্রতি বর্ষায় এই পাহাড়ি রাস্তায় এমন ঘটনা ঘটে। কিছুক্ষণ পর ক্রেন দিয়ে গাড়িটা টেনে উপরে তোলা হলো। কাঁচ ভাঙা, দরজাগুলো চ্যাপ্টা হয়ে যাওয়া একটা ধ্বংসস্তূপ। ড্রাইভিং সিটে বসে আছে রেহান। তার মাথাটা স্টিয়ারিংয়ের উপর হেলে আছে। চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টিহীন। তার পরনে সেই একই জ্যাকেট, যেটা ছিঁড়ে রক্তে মাখামাখি হয়ে আছে। শফিক লাশের পকেটে হাত দিলেন আইডেন্টিটি চেক করার জন্য। মানি ব্যাগ পাওয়া গেল। নাম রেহান আহমেদ, পেশা আর্কিটেক্ট, ঢাকা থেকে আসছিলেন। কিন্তু মানি ব্যাগ ছাড়াও রেহানের জ্যাকেটের পকেট থেকে আরও একটা জিনিস পাওয়া গেল। শফিক জিনিসটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে তাকালেন। একটা পুরনো মরচে ধরা পিতলের চাবি। চাবিটা কোনো গাড়ির চাবি নয়, এটা দেখতে খুব পুরনো আমলের কোনো সিন্দুক বা তালাবদ্ধ ঘরের চাবির মতো।
চাবিটার গায়ে কাদা লেগে আছে আর অদ্ভুতভাবে ওটা থেকে পোড়া বারুদের গন্ধ আসছে। স্যার, একটা অদ্ভুত ব্যাপার। একজন কনস্টেবল গাড়ির ড্যাশবোর্ডের দিকে ইশারা করল। গাড়ির ঘড়িটা ভেঙে গেছে, কিন্তু অ্যানালগ কাঁটাগুলো একটা নির্দিষ্ট সময়ে আটকে আছে। ইন্সপেক্টর শফিক দেখলেন ঘড়িটা বন্ধ হয়ে আছে ঠিক 11:59 স্যার, বডি কি মর্গে পাঠাবো? শফিক চাবিটা এভিডেন্স ব্যাগে ঢোকালেন। আরেকটা বিষয় খোঁজ নাও তো, এই চাবিটা এই এলাকার কোনো পুরনো বাংলোর চাবির মতো দেখতে। সামনেই তো ওই পরিত্যক্ত ছায়াতরু বাংলোটা আছে না? জি স্যার, কিন্তু ওই বাংলো তো গত 50 বছর ধরে পরিত্যক্ত। 1971-এর পর ওখানে কেউ থাকেনি। ছাদ টাদ সব ভেঙে পড়ে আছে। লোকে বলে ওটা ভুতুড়ে বাড়ি। শফিক মাথা নাড়লেন। হয়তো, কিন্তু অ্যাক্সিডেন্টের আগে এই ভদ্রলোক হয়তো ওদিকেই যাওয়ার চেষ্টা করছিলেন। সূর্য উঠল। ভোরের আলোয় রেহানের নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয়ে গেল। রেহান তার গন্তব্যে পৌঁছতে পারেনি, অথবা হয়তো সে পৌঁছেছিল। তার আত্মা গত 3 রাত ধরে সেই পরিত্যক্ত ছায়াতরু বাংলোর অলিন্দে ঘুরে বেরিয়েছে নিজের মৃত্যুর সত্যটা খুঁজে পাওয়ার জন্য। গাড়িগুলো চলে গেল। রাস্তা আবার ফাঁকা। শুধু রাস্তার পাশে পড়ে রইল ভাঙা কাঁচের টুকরোগুলো। আর দূরে, খুব দূরে পাহাড়ের চূড়ায় কুয়াশার আড়ালে জরাজীর্ণ ছায়াতরু বাংলোটা দাঁড়িয়ে রইল। তার ভাঙা জানালায় কি কোনো ছায়া সরে গেল? না, হয়তো ওটা শুধুই মনের ভুল। সময় ঠিক 1 বছর পর, 19শে অক্টোবর। আবহাওয়া মুষলধারে বৃষ্টি। কালো রঙের পাজেরো জিপটা কর্দমাক্ত রাস্তায় এসে ক্যাচ করে ব্রেক কষল। হেডলাইটের আলোয় গেটের ওপরের ফলকটা চকচক করছে, ছায়াতরু বাংলো। তবে অদ্ভুত ব্যাপার হলো, গেটটা এখন আর মরচে ধরা নয়, একদম নতুন রং করা। আর বাগানটাও আগাছা মুক্ত, পরিপাটি। গাড়ি থেকে নামলো তানভীর আর নীলা। হানিমুনে এসেছে। নির্জনতা পছন্দ বলে ইন্টারনেটে একটা অদ্ভুত ওয়েবসাইটে এই বাংলোর খোঁজ পেয়েছিল তানভীর। ভাড়া অবিশ্বাস্য রকম কম। জায়গাটা একটু বেশিই নির্জন না তানভীর? নীলা জ্যাকেটের কলারটা টেনে ধরে বলল। তার কেন যেন গা ছমছম করছে। তানভীর হেসে বলল, হারে ধুর, এটাই তো রোমাঞ্চ। তাছাড়া কেয়ারটেকার বলেছে জেনারেটর আছে, চলো তো। দুজন বারান্দায় উঠে এলো। বিশাল সেগুন কাঠির দরজা। তানভীর কলিং বেল টিপতে যাবে, দেখল বেলটা নেই। সে দরজায় টোকা দিল। ঠক ঠক ঠক। ভেতর থেকে কারো আসার পায়ের শব্দ পাওয়া গেল না, কিন্তু দরজাটা নিঃশব্দে খুলে গেল। হারিকেন হাতে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। গায়ের চামড়া ঝুলে পড়েছে, পরনে ধূসর জহর কোট। আসুন আসুন, বৃদ্ধের খসখসে গলা। আমি সোলেমান, আপনাদের অপেক্ষাতেই ছিলাম সাহেব। তানভীর অবাক হয়ে বলল, আপনি জানতেন আমরা আসব? ফোনে তো নেটওয়ার্ক পাচ্ছিলাম না। সোলেমান মিটমিট করে হাসল। সেই হাসিতে কোনো প্রাণ নেই। যারা পথ হারায় তারা শেষ পর্যন্ত এখানেই আসে সাহেব। নীলা ভেতরে ঢোকার সময় দেখল হলরুমের দেয়ালে একটা নতুন ছবি টাঙানো হয়েছে। সাদা কালো ছবি। ছবিতে একজন যুবক দাঁড়িয়ে আছে। তার চোখে অদ্ভুত এক বিষণ্ণতা, আর তার কপালে একটা কাটা দাগ। চাচা, এই ছবিটা কার? নীলা জিজ্ঞেস করল। ছবিটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সোলেমান। ইনি রেহান সাহেব। গত বছর ঠিক এই রাতেই এসেছিলেন। বড় ভালো মানুষ ছিলেন। কিন্তু কিন্তু কি? তানভীর জানতে চাইল। উনি নিয়ম মানেননি, সোলেমান ফিসফিস করে বলল। তারপর সে ঘুরে সিঁড়ির দিকে পা বাড়াল। আসুন, দোতলায় আপনাদের ঘর তৈরি। শুধু মনে রাখবেন, রাত 12টার পর কেউ দরজায় কড়া নাড়লে খুলবেন না। তানভীর আর নীলা মুখ চাওয়াচাবি করে হাসল। বুড়ো মানুষের কুসংস্কার। তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সোলেমান নিচেই দাঁড়িয়ে রইল। তার হাতে ধরা হারিকেনের আলোটা কাঁপছে। সে হলরুমের বিশাল গ্র্যান্ডফাদার ক্লকটার দিকে তাকালো। পেন্ডুলামটা দুলছে। টিক টিক টিক। ঘড়ির কাঁটা এখন 11:58।
সোলেমান বিড়বিড় করে বলল, খেলা শুরু হোক। ঠিক সেই মুহূর্তে বাইরে বৃষ্টির শব্দের সাথে মিশে আরও একটা শব্দ শোনা গেল। পাহাড়ি রাস্তার গভীর খাদ থেকে কেউ একজন উঠে আসছে। সে তার শরীরটা দুমড়ে মুচড়ে যাওয়া, হাড়গোড় ভাঙা। সে খড়িয়ে খড়িয়ে বাংলোর গেটের দিকে এগিয়ে আসছে। সে জানে আজ রাতে তাকে কি করতে হবে। আজ রাতে সেই হবে আগন্তুক। ঘড়িতে ডং করে শব্দ হলো। রাত 12টা।